সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1435তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ভাই মোহাম্মদ মৃদুল হোসেনের জীবনের, প্রবাসী মৃদুলের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 6 প্রবাসীর এক বউ। আপনি চিন্তা করতে পারেন, 6 প্রবাসী ভাইয়ের এক বউ, এটা কি করে সম্ভব? এই গল্পটা শুধু একটা গল্পই নয়, আমার কাছে মনে হয় যে প্রতিটা প্রবাসীর জন্য এই গল্পটা শিক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে। এই গল্প শুনলে আপনিও হয়তো এমন মহা বিপদ থেকে বেঁচে যেতে পারেন। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত প্রবাসী মৃদুলের জীবনের হৃদয় কাঁপানো বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মৃদুলকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মৃদুল হাসান, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার 2জন কাকা সহ একজন জেঠু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট 2টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা নোয়াখালী শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। নোয়াখালী সদর উপজেলায় আমার বাবার রয়েছে অনেক বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে আমার বাবা ইট, বালি, সিমেন্ট সহ টিন বিক্রি করত। এক কথায় বলতে গেলে ওই বাজারের হাতে গোনা কয়েকটা ধনী লোকের মাঝে আমার বাবাও ছিলেন একজন। আমি একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করি। পরিবারের বড় সন্তান হিসাবে সবাই আমাকে ছোটবেলা থেকে অনেক আদর, যত্ন আর ভালোবাসে। শৈশবের সে ভালোবাসামুখর দিনগুলো আমার আজও যেন চোখের সামনে ভেসে ওঠে। আর তখনই মনে হয় আমার জীবনটা এমন হবে তা কখনো আমার কল্পনাতেও ছিল না। যাই হোক, এমন করে আমি তখন আমার নোয়াখালী আমাদের ওই গ্রামেরই একটা স্কুলে ভর্তি হই। স্কুলে পড়াশোনা করি। স্কুল জীবন শেষ করার পরে আমি তখন আপনার প্রাইমারি স্কুল শেষ করার পরে আমি তখন হাই স্কুলে উঠি। আমি সমাজের 8-10টা ছেলের মতোই পর্যাপ্ত পরিমাণে দুষ্টামি করতাম। এত দুষ্টামি করতাম যে আমার নামে আমার বাবার কাছে প্রতিনিয়তই বিচার আসতো। কিন্তু আমার বাবা আমাকে কোনোদিনও শাসন করতো না, কোনোদিনও বকাঝকা দিত না, কোনোদিনও ধমক দিত না। আমার বাকি ভাই বোনগুলোর তুলনায় আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আমার বাবার কাছে সারা দুনিয়া ছিল একদিকে আর আমি ছিলাম একদিকে। আমাকে ছাড়া আমার বাবা ঠিক তেমন কিছুই বুঝতো না। সারাক্ষণই আমাকে আদর করতো, আমার সাথে দুষ্টামি করতো। এরকম করে স্কুল জীবনে পদার্পণ করার পরে যখন এরকম বিচার নালিশ আসতে থাকতো, আমার দাদা দাদি আমাকে অনেক বকাঝকা করতো। এই করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি রেজাল্টও আমার ভীষণ রকমের ভালো হয়। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন কলেজে ভর্তি হই। তো কলেজে ভর্তি হওয়ার পরে যেহেতু আমার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন ওই উপজেলার, এবং আমাদের এলাকাতে আমাদের প্রচুর পরিমাণের নামডাক ছিল, কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে আমি তখন রাজনীতিতে ডাক পাই। রাজনীতির এক বড় নেতা আমাদের কলেজেরই, উনি তখন আমাকে ডাকে এবং ডেকে ওনার দলের সদস্য করার জন্য উনি তখন চেষ্টা করেন। যথারীতি রাজনীতি করলে পাওয়ার আরও বাড়বে, সম্মান আরও বাড়বে। এই কারণে আমি তখন রাজনীতিতে ঢুকে যাই। আমি রাজনীতি করি এবং রাজনীতি করে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখনই আমি একটা মামলা খাই। বিরোধী দল আমার নামে একটা ভুয়া মামলা দায়ের করে। তো সে সময়তে আমাদের দল ক্ষমতায় ছিল না, কিন্তু মামলা খাওয়ার পরে আমি তখন যান বাঁচানোর জন্য কোনো রকম কলেজ থেকে পালিয়ে যাই। এবং কলেজ থেকে পালিয়ে ওই মামলাটা আমার নামে যে দেওয়া হয়েছিল, আমি কিন্তু ওই মামলার কোনো ক্ষেত্রে মামলার সাথে আমি সম্পৃক্ততা ছিলাম না। তো যে আমাকে মামলা দিয়েছিল ওই ছিল একটা হিন্দু ছেলে। তো রাগের মাথায় আমি তখন করলাম কি, একদিন ওই হিন্দু ছেলেটাকে মারি। হিন্দু ছেলেটাকে আমাদের বাজারের ওইখানে পাই। তখন আমি কলেজে যেতাম না, আমাদের বাজারে পাই দোকানের সামনে। এবং পাওয়ার পরে ওই ছেলেটাকে আমি খুব মারি। মারার পরে ওই ছেলে গিয়ে আমার নামে তখন একটা মামলা করে, থানায় একটা মামলা করে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যেদিন রাতে আমি তাকে বাজারে মারি সেদিন রাতে গিয়ে সে আমার নামে মামলা করে এবং সেই রাতে সে মারা যায়। বিনা তার কোনো সমস্যাই ছিল না, কোনো কিছুই ছিল না। তার সাথে জাস্ট আমার মারামারি হইলো। সে থানায় গিয়ে আমার নামে একটা ডায়েরি করলো, একটা নোটিশ করলো, জিটি করলো এবং এরপরে সে বাড়িতে গেল। রাতের বেলায় ঘুমাইলো এবং সেখানে সে হার্ট অ্যাটাক বা হৃদরোগে মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওর পরিবার তখন করলো কি, যে আমার নামে মামলা করে দিল।
মানে একদম লিগেলি মামলা করে দিল, হত্যা মামলা দায়ের করাই দিছে যে আমি তার সন্তানকে এমনভাবে মারছি এবং রাতে যার কারণে সে মারা গেছে। কিন্তু ওভাবে তার সাথে আমার কোনো মারামারি হয়নি, জাস্ট হাতাহাতি হয়েছে। তো এরপরে যখন আমি মামলা খেয়ে গেলাম, তো আমার আব্বা তখন আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেল, যেহেতু পরিবারের বড় ছেলে আমি তো আর কোনো কিছুই করতে পারবো না, যেহেতু আদালতের খাতায়, থানার খাতায় আমার নাম উঠে গেছে। আব্বা তখন আমাকে আপাতত শরীর বাঁচিয়ে কোথাও লুকিয়ে থাকার জন্য বলল। আমি তখন আমার আব্বার দুঃসম্পর্কের এক ফুফাতো ভাইয়ের বাসায়, ওনার বাড়ি ছিল নোয়াখালী শহরেই, আমি ওই আঙ্কেলের বাসায় পলাতক ছিলাম প্রায় 8 মাস পর্যন্ত। এতে আমার পড়াশোনা জীবনের সমাপ্তি ঘটে, আমি পরীক্ষা দিতে পারিনি। 8 মাস পরে আমার বাবা তখন ওই মামলাটা অনেক টাকা পয়সা দিয়ে শেষ পর্যন্ত মামলাটা নিষ্পত্তি করে। কিন্তু মামলা নিষ্পত্তি হওয়ার পরে আমি যখনই আবার এলাকাতে ফিরে আসি, আমার এলাকার লোকেরা তখন আমাকে ওই কলেজের বিপি বানানোর জন্য চেষ্টা করে, যে আমাকে কলেজের বিপি বানাবে এবং ওই কলেজে আমাকে নিয়ে যাবে, বড় রাজনীতি নেতা বানাবে, আমাকে আবারও কলেজে ডাকতে শুরু করে। আমার আব্বার তখন মনটা খুব ভেঙে গেল। আব্বা তখন বলল যে না, আর রাজনীতি করার দরকার নাই, এই রাজনীতি ফাজনীতি আর করতে হবে না, তুই আমার দোকানে বস, তোর আর পড়াশোনারও দরকার নাই, রাজনীতিরও দরকার নাই, তুই আমার দোকানে বস। এরপরে আব্বা আমাকে আর পড়াশোনা করলো না, আমি আর পড়াশোনা করলাম না। আব্বার সঙ্গে তখন আমি আমার 3 দোকানে বসতাম, আমাদের যে টিনের দোকান আছে ওই দোকানে আমি তখন বসতাম, টিন বিক্রি করতাম, বান বিক্রি করতাম, রড সিমেন্ট বিক্রি করতাম, ওই দোকানে আমি তখন বসতাম। তখন আমার পড়াশোনা আর নাই, পড়াশোনা পুরোপুরি বন্ধ। তো ওই এখানে বসে থাকতে থাকতে আমাদের এলাকার এক ভাই আছে আমার, উনি আমার থেকেও একটু বড়, মানে প্রায় 2 থেকে 3 বছরে বড়। তো তিনার আবার হচ্ছে মানে অনেকগুলো কোম্পানির ডিস্ট্রিবিউটার আছে, যেমন প্রাণ সহ আরও অনেকগুলো কোম্পানির ওনার ডিস্ট্রিবিউটার আছে, মানে এবং তিনিও একজন ভালো ব্যবসায়ী আমাদের ওই বাজারের। তো ওনার নাম হচ্ছে গিয়া রাফি ভাই। রাফি ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ভীষণ ভালো এবং ওনার পারিবারিক অবস্থা অত্যাধিক ভালো, উনি একজন সুনামধন্য ব্যবসায়ী আমাদের বাজারের। তো রাফি ভাইয়ের সাথে তখন আমার উঠা বসা, রাফি ভাইয়ের যত পার্সোনাল বিষয় আছে, ব্যক্তিগত বিষয় আছে, রাফি ভাই সব কিছু আমার সাথে শেয়ার করে এবং আমার ভিতরেও যা কিছু জমা, মানে যত মনের কথা আছে আমিও রাফি ভাইকে সব কিছু বলি। এভাবে রাফি ভাইয়ের সাথে আমার আস্তে আস্তে করে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এই করে করে প্রায় 1 থেকে 1.5 বছর কেটে যায় রাফি ভাইয়ের সাথে সম্পর্ক আমার। মানে এই 1-1.5 বছরে রাফি ভাই ওনার বাসায় আমাকে নিয়ে যায়। উনি নোয়াখালী শহরেই ভাড়া থাকতো, ওই বাসায় মানে ভাড়া বলতে ওনার নিজের জায়গা আছে, ওখানে বাড়ি বানাইতেছে, পাশাপাশি অন্য একটা বিল্ডিং উনি ভাড়া থাকতো। তো ওনার ওয়াইফ আছে এবং ওনার মেয়ে আছে, ছোট বাচ্চা আছে, ওনার ওয়াইফ আছে। তো বাসায় আমি মাঝে মাঝে যাইতাম। ওনার ওয়াইফের নাম হচ্ছে ইপ্তি। তো ইপ্তি ভাবির সাথে আমার সম্পর্কটা খুবই ভালো। এরকমভাবে 1-1.5 বছর কেটে যাওয়ার পরে আমি সবসময় দেখতাম রাফি ভাই কেমন জানি একটা দুশ্চিন্তার মধ্যে থাকতো। মানে সারাক্ষণে মনে হতো যে উনি কোনো একটা টেনশনে আছে, সবার সাথে খুব বেশি একটা কথা বলতো না, কেমন জানি একটু একা একা বসে থাকতো, ব্যবসা বাণিজ্যের প্রতিও খুব বেশি একটা মনোযোগ ছিল না। তো আমার ভিতর তখন মানে জেগে উঠলো যে কী ব্যাপার, রাফি ভাই হঠাৎ করে এরকম হয়ে গেল কেন, ব্যবসা বাণিজ্যের প্রতিও কোনো ফোকাস নাই, ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করেও না, কারো কোনো কথাও শোনে না, কেমন জানি একলা একটা ঘরে বসে থাকে। মানে ওনাকে দেখে মনে হয় যে লোকটা খুব বেশি টেনশনে আছে। তাই আমি ওনাকে বলি যে ভাই আপনি আমার সাথে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি কথা। আমি ভেবেছিলাম যে হয়তো ওনার ফ্যামিলিতে কোনো সমস্যা, কারণ ফ্যামিলির সমস্যা হলে মানুষ যেরকম একটু গম্ভীর হয়ে যায়, একঘোরা হয়ে যায়, একটু টেনশনে পড়ে যায়, রাফি ভাইয়ের অবস্থা ঠিক এরকমই ছিল। তো আমি মনে করলাম যে ভাইয়ের হয়তো পারিবারিক কোনো একটা সমস্যা, তো আমি ওনার সাথে শেয়ার করি, মানে আমার সাথে শেয়ার করার জন্য ওনাকে আমি বলি। কিন্তু রাফি ভাই এমন একটা মানুষ যে না, উনি ওনার ভিতরের কথাটা কারো কাছেই বলতে চায় না। যতভাবেই রিকোয়েস্ট করি, যতভাবেই বলি যে ভাই আপনি আমার কাছে বলেন, আমি শুনি আপনার ভিতরে কী এমন কষ্ট, না উনি আমার কাছে কোনো কথাই বলে না। এরকম করতে করতে একটা পর্যায়ে উনি আমারে বলে যে মৃদুল, তোর সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক, আমি একটা কথা বলি, মানে আমি যদি মারা যাই তাহলে তুই আমার মেয়েটারে দেখিস, মানে আমার একটা মেয়ে বাচ্চা আছে, যে তুই আমার মেয়েটারে দেখিস, আমি হয়তো যে কোনো সময় মারা যেতে পারি, হঠাৎ করে এরকম একটা কথা। আমি বললাম যে ভাই আপনি হঠাৎ করে মারা যাবেন, এর তো কোনো কারণ নাই, মারা যাবেন কেন, কি হয়েছে আমাকে বলেন। তো যতভাবে ওনাকে আমি বলার জন্য রিকোয়েস্ট করি, মানে বলি, উনি আমার কাছে বলতে চায় না। তাই আমি বললাম যে ভাই আপনি আমার কাছে বলেন কী হয়েছে। লাস্ট পর্যন্ত উনি আমাকে জানালো ওনার পারিবারিক কোনো সমস্যা নেই, ওনার ওয়াইফের সাথে ওনার সম্পর্ক অনেক ভালো এবং ওনার মেয়েও ঠিক আছে, ওনার বাবা মাও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য একটা মেয়ে, নুসরাত নামের একটা মেয়ের সাথে ওনার সম্পর্ক হয় ওনার বিয়ের আগে মেয়েটার সাথে সম্পর্ক হয় এবং সম্পর্ক হওয়ার পরে ওই মেয়েটা মানে তখন ওনার সাথে রিলেশন হওয়ার পরে যে কোনোভাবে হোক মেয়েটার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেলে পরে তখনই রাফি ভাই ইফতি ভাবিকে মানে বিয়ে করে ফেলে। তো বিয়ে করার পরে এই মেয়েটার যেখানে বিয়ে হয় সেখানে তার সংসারটা টিকে না, সংসারটা ভেঙে যায়
এবং সংসারটা ভেঙে যাওয়ার পরে এই মেয়েটা রাফি ভাইয়ের উপরে আবারও দুর্বল হয়ে পড়ে। তো রাফি ভাইয়ের ওই মেয়ের বাড়ি কিন্তু খুব দূরে, মানে আমাদের নোয়াখালীতে না, প্রায় ঢাকার ওইদিকে, মানে যেখানে বিয়ে হয়েছে মেয়েটা ওইখানে, ওই এরিয়াতে আর কি, আমাদের এলাকার না। তো রাফি ভাই বলতেছিল যে মেয়ের কাছে তিনি যে বর্তমানে বিয়ে করছে, তার বাচ্চা আছে, এগুলো ওই মেয়ের কাছে বলে নাই, এবং ওই মেয়ের উপর তিনি অনেকটা দুর্বল। ওই মেয়েকে তিনি অনেক ভালোবাসে, মেয়েও তাকে অনেক ভালোবাসে। এখন তার বউ আছে, বাচ্চা আছে, এসব ছেড়ে উনি ওই মেয়েকে তার ঘরে আনতে পারতেছে না। আর ওই মেয়েও ওনার বউ আর বাচ্চার খবর জানে না। ওই মেয়ে জানে যে রাফি ভাই ওনাকে অনেক ভালোবাসতো, এবং ওনার বিয়ে হয়ে যাওয়ার পরে রাফি ভাই আর অন্য কোথাও বিয়ে করে নাই, মেয়ে এটাই জানে। তো এরপরে তো এখন রাফি ভাই আমারে বলতেছে আমি এখন কোন দিকে যাবো আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি তখন রাফি ভাইরে বললাম যে ভাই আপনি তো টেনশন নেওয়ার কী আছে, একটা মানুষের দুইটা বউ থাকতেই পারে, দুইটা বউ থাকা তো কোনো সমস্যা না। আপনি একটা কাজ করেন, আপনি মেয়েটারে বিয়ে করে আমাদের নোয়াখালীর কোনো একটা জায়গায় ভাড়ায় নিয়ে আসেন, মেয়ের সাথে পালায়া যান বা যেভাবে হোক মেয়েকে নিয়ে আসেন, এনে আমাদের নোয়াখালীর কোথাও মেয়েটারা ভাড়া রাখেন, আপনার দুইটা বউ থাকবে, সমস্যা কী। আর এই মেয়ের ঘরে যদি আপনার মানে সেকেন্ড ওয়াইফের ঘরে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাহলেই তো এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। একটা পর্যায়ে আপনি যে ব্যবসা বাণিজ্য করেন, আপনার দুই বউ আপনি নিমেষেই চালাতে পারেন। এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, আপনি দুইটা সংসার চালাইতেই পারবেন, আর আপনার দুইটা বউই ঠিক থাকবে। আপনি একটা কাজ করেন, আপনার সেকেন্ড যাকে আপনি ভালোবাসেন তারা আপনি বিয়ে করে নোয়াখালীতে নিয়ে আসেন। এটা বলার পরে উনি তখন কিছুটা আমার উপরে মানে কনফিডেন্স আসলো যে ঠিক আছে, তুই যেটা বলছিস ঠিকই বলছিস, আমি এটা করব। তাহলে তুই আমার জন্য একটা বাসা ভাড়া কর, বা তুই আমার এই জিনিসটা দেখ। পরে আমি বাসা টাসা সব কিছু ঠিকঠাক করলাম, ভাড়া করলাম, এবং ভাড়া করার পরে ওই মেয়েরে ভাই তখন নিয়ে আসছে, মানে নোয়াখালী এখানে নিয়ে আসছে। তো নোয়াখালীর এখানে আনার পরে আমি যে বাসা ভাড়া করলাম ওই বাসায় উঠছে, এবং ওই মেয়ের সাথে ভাই তখন বিয়েও করছে, মানে দুজনের বিয়ে হয়েছে। তো এই বিষয়টা মানে রাফি ভাইয়ের এই পার্সোনাল বিষয়টা শুধুমাত্র আমি জানতাম। এই নোয়াখালী অঞ্চলে রাফি ভাই কিন্তু আর কখনোই কাউরে বলে নাই। ওনার সাথে আমি ছাড়াও অনেক লোকদের অনেক মধুর সম্পর্ক, গভীর সম্পর্ক, কিন্তু কখনোই রাফি ভাই এই বিষয়টা কারোর সাথে শেয়ার করে নাই, শুধুমাত্র আমার সাথে শেয়ার করছে, এবং আমি রাফি ভাইকে পর্যাপ্ত এই বিষয়ের উপরে হেল্প করছি। তো যাই হোক, উনি তখন ওনার ওই সেকেন্ড ওয়াইফকে আলাদা একটা বাসায় ভাড়া রাখতো, সে বাসায় মেয়ে থাকতো, এবং এদিক দিয়ে তার একটা ওয়াইফ আছে। তো এখন বড় কথা হচ্ছে তার দুইটা ওয়াইফ কেউ কারো খবর জানতো না, মানে সেকেন্ড ওয়াইফ ফার্স্ট ওয়াইফের খবর জানতো না, এবং ফার্স্ট ওয়াইফ সেকেন্ড ওয়াইফের খবর জানতো না। এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে আমার কাছে যেটা মনে হয় যে ইফতি ভাবি মনে হয় আমাকে মানে ইফতি ভাবি মনে হয় রাফি ভাইকে অনেকটা ডাউট করে ফেলছে। মানে ইফতি ভাইয়ের মানে ইফতি ভাবির মনে ধারণা যে সম্ভবত রাফি ভাই কোনো না কোনো একটা রিলেশনে আছে, কোনো না কোনো একটা সম্পর্কে আছে। তো তখনই রাফি ভাই আমাকে বারবার বলে যে দেখ তোর ভাবি, মানে তোর ইফতি ভাবি আমাকে অনেক সন্দেহ করে ফেলছে, এখন আমি কি করব বুঝতেছি না, তুই যদি পারিস আমাকে একটু মানে হেল্প করবি, বা তোর ভাবি যদি তোরা কখনো জিজ্ঞেস করে আমার বিষয়ে, তুই সবসময় বলবি যে ভাই ব্যবসা বাণিজ্য নিয়ে খুব টেনশানে থাকে, এবং ওনার মানসিকভাবে উনি অনেক চাপে আছে, এই জিনিসগুলো তুই বুঝাবি। আমি যে আরেকটা বিয়ে করছি, আমার যে আরেকটা বউ আছে, এটা যাতে ইফতি কোনোভাবেই জানতে না পারে। তো আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি ইফতি ভাবিরে কোনো কিছুই বলবো না। তো মাঝে মাঝে ইফতি ভাবি আমার নাম্বারে কল দিত, কল দিয়ে আমারে বলতো যে মৃদুল তুমি ঠিক আছো, তুমি ভালো আছো, তোমার ভাইয়া কী করে, মানে আমার কাছ থেকে শুধু ভাইয়ার খবর নেওয়ার জন্য চেষ্টা করে। এরকম করতে করতে ইফতি ভাবি একদিন আমারে বললো যে মৃদুল তোমাকে একটা কথা বলি, তোমার ভাইয়াকে বইলো না, আমার না সিনেমা দেখতে ইচ্ছে করতেছে, আমি একটা সিনেমা দেখবো, কিন্তু তোমার ভাইয়া আমাকে না নিতে চায় না, মানে তোমার ভাইয়া আমাকে নিয়ে যাবে না, আমার খুব ইচ্ছে আমি একটা সিনেমা দেখতে যাব। তো আমি তখন বললাম যে ভাবি আপনি তো সিনেমা দেখতেই পারেন, এতে ভাইয়াকে বলার কি আছে, আপনি নিজে গিয়ে দেখেন। বলে না আমার নিজে যাওয়াটা আমার কাছে সেফ মনে হয় না, আচ্ছা আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি তোমার ভাইয়াকে বইলো না। এই প্রথম আর কি শুরু। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সিনেমা দেখতে নিয়ে যাব, কিন্তু আমার ভাইকে বলবো না। এই প্রথম তখন ইফতিভাবে আমার সাথে একটা সিনেমা দেখলো, রাত 6টা থেকে 9টা শো পর্যন্ত দেখছে। 9:30 বাজে সিনেমা শেষ হওয়ার পরে ভাবি তখন বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসছি। এমন করে করে ছোটোখাটো সবগুলো বিষয় নিয়ে ভাবি তখন আমার সাথে আস্তে আস্তে করে একটা ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি করে। ওনার মনে কি আছে এটা তো আর ওই সময়তে আমি বুঝতাম না, বাট উনি আমার সাথে অনেকটা মিশার চেষ্টা করে, আমার সাথে অনেকটা ক্লোজ হওয়ার চেষ্টা করে, আমার কাছাকাছি আসা, আমার পাশাপাশি বসার, এবং এক কথায় বলতে গেলে উনি আমার ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো আমি প্রথম দিকে এই বিষয়গুলো খুব বেশি একটা বুঝতে পারিনি। এমন করে আপনার 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে, এবং মাঝে মাঝে ভাবি আমাকে বাসায় দাওয়াত দেয় যখন আপনার রাফি ভাইয়া না থাকে। আবার রাফি ভাইয়া থাকলেও সমস্যা নাই, কারণ রাফি ভাইয়া আমাকে অনেক বিশ্বাস করে। উনি মনে করে যে উনি ওনার নিজেকে এতটা বিশ্বাস করে না, আমাকে যতটা বিশ্বাস করে।
এই করতে করতে বেশ কয়েকটা মাস কেটে যাওয়ার পরে ইফতি ভাবি কিন্তু খুবই চালাক ছিল, এতটাই চালাক ছিল যা বলার মতো না, দুর্দান্ত চালাক মহিলা। ইফতি ভাবি তখন আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা মিতুল, তোমার তো তোমার রাফি ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক, তোমার রাফি ভাইয়ের পার্সোনাল জীবন সম্বন্ধে তুমি সব কিছুই জানো, তোমার রাফি ভাইয়া তোমার কাছে কোনো বিষয় লুকায় না এবং সব বিষয়গুলো তোমার সাথে খোলামেলাভাবে আলাপ করে, আর তুমিও তোমার ভাইয়ের সাথে সব বিষয় নিয়ে খুব ভালোভাবে আলাপ করো। আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো যে তোমার ভাইয়ার কোনো এক্স রিলেশন আছে কিনা, বা আমি ছাড়া তোমার ভাইয়ার লাইফে তৃতীয় কেউ আছে কিনা? এইটা যখন ভাবি আমারে প্রশ্ন করে বসে, আমি তখন একটু বিব্রত হয়ে যাই এই ভেবে যে ইয়াল্লা আমি এখন কি জবাব দিব। কারণ ভাবি এরকম একটা ডিয়ারিং মহিলা, মানে উনি চোখের দিকে তাকালে ভিতরের খবর বলে দিতে পারে, খুব ডেয়ারিং একটা মহিলা। এখন উনি যখন আমাকে এইভাবে ধরে বসছে, আমি তখন একটু ভয় পেয়ে গেলাম যে আল্লাহ, না জেনে আমার ভিতর থেকে রাফি ভাইয়ের গোপন কথাগুলো বের করে ফেলে, তাহলে তো আমার আর উপায় থাকবে না। তো এরকম করে আমি তখন তারে কিছুই বললাম না। আমি বললাম, না ভাবি, রাফি ভাই ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটার আছে, ঋণে ফিনে থাকে, সবসময় ওনার মাথায় একটু অন্যরকম টেনশন কাজ করে, কিন্তু রাফি ভাই এই টাইপের লোক না। আপনি যেমনটা চিন্তা করতেছেন রাফি ভাই তেমন না, রাফি ভাই অত্যাধিক ভালো লোক। তো এগুলো বলার পরে ভাবি তখন আমার কথা মোটেও বিশ্বাস করে নাই, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে তুমি আসলে অনেক ভালো, আমাদের পরিবারটা নিয়ে তুমি অনেক চিন্তা করো, তুমি আমার পরিবারের মানুষের মতোই, মানে আমাকে ভাইল দিয়ে দিল। এরকম করে তখন 1 দিন 2 দিন 3 দিন করে আরও সময় কাটতেছে। এবার দেখতাম কি রাতকে রাত ভাবি আমারে ফোন দিত, কারণ রাতেরবেলা ঘুমে আসি, আমাকে ফোন দিয়া বলে, কী ব্যাপার মিতুল, ঘুম আসতেছে না, একটা বিয়ে করো, একটা গার্লফ্রেন্ড বানাই নাও, তাহলে ঘুম আসবে। এরকম সেরকম অনেক দিন আরও কেটে গেল। এবং অনেক দিন পরে একদিন শুক্রবার সময় আপনার রাফি ভাই তখন ঢাকায় গেছিল, মালের জন্য না কোন একটা কারণে ঢাকায় গেছিল। তো শুক্রবারে জুমার নামাজের পরে ভাবি আমারে বললো, আমার বাসায় তোমার দাওয়াত, আমি রান্নাবান্না করছি, তুমি জুমার নামাজের পর আমার বাসায় খাইতে আইসো, কিন্তু তোমার ভাইকে বলার দরকার নাই, যেহেতু তোমার ভাইয়া বাসায় নাই, এখন এই বিষয়ে তোমার ভাইকে বলার দরকার নাই, তুমি মাগরিবের পর মানে আপনার এই জুমার নামাজের পরে আমার বাসায় আইসো। তো যথারীতি আমি তখন জুমার নামাজ পড়ছি, পইরা মোটরসাইকেল টান দিয়া ভাবির ওই বিল্ডিংয়ের নিচে গেলাম। নিচে যাওয়ার পরে ভাবির ফ্ল্যাটে গেলাম। তো ভাবির ফ্ল্যাটে যাওয়ার পরে ওই ফ্ল্যাটে ভাবি ওই সময় একাই থাকতো। ফ্ল্যাটে যাওয়ার পরে যেটা দেখলাম যে ভাবি খুব মানে আপনার অন্যরকম একটা ড্রেস পরে আছে, যেটা স্বাভাবিকত মানে বাইরের কোনো ছেলের সামনে এই সমস্ত ড্রেস পরে মানে উনি যায় না। উনি একটু মোটা ছিল, একটু স্বাস্থ্যবান ছিল এবং খুবই লম্বা ফর্সা ছিল, দেখতে খুবই মায়াবী চেহারা ছিল। তো এরকম একটা হট ড্রেস উনি পরে আছেন, যা দেখে রীতিমতো আমার চোখ ওনার দিকে আটকায় গেছে। তো আমি খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম, করে আমি বুঝতেছি যে আমার ভিতরে এক ধরনের একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। মানে ওনাকে আমার আগ থেকেই ভালো লাগতো, আগ থেকে ওনার প্রতি আমার একটা খারাপ নজর ছিল, খারাপ নেশা ছিল, যদিও এটা আমি কাউকে বুঝতে দিই নাই বা ভাবিকেও কখনোই বুঝতে দিই নাই। কিন্তু আজকের ওনার ওই খোলামেলা পোশাকে ওনাকে আমি যতটুকু দেখলাম, এতে ওনার উপর আমি আরও বেশি দুর্বল হয়ে গেছি। খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবিরে বললাম যে ভাবি, আমি চলে যাই, আমার ভাল লাগতেছে না। আমাকে বলে, না মিতুল, চলে যাবা কেন, একটু বসো, তোমার সাথে গল্প করি, আমার বাসা তো খালি, কথা বলে সমস্যা কি? আমি বললাম যে না ভাবি, আমার আসলে মন চাইতেছে না, আমি চলে যাব। তেই বলে আমি তখন চলে আসার জন্য চেষ্টা করি, ভাবি আমাকে জোরাজোরি করতেছে বাসায় রাখার জন্য। তা আমি ওই সময় কী করলাম, করলাম, ভাবি শুধু জোরাজোরি করছে, আমি তখন একরকম ভাবিকে ওভারটেক করে আমি তখন চলে আসি। এবং আসার পরে আপনি বিশ্বাস করবেন না ভাই, আমার শরীর থেকে প্রচুর ঘাম ঝরতেছে। তা আমি এই বিষয়টা রাফি ভাইরেও কোনো কিছু বলি নাই, কারণ বললে রাফি ভাই আমারে বলবে যে আমি বাসায় ছিলাম না, আমার অবর্তমানে তুই আমার বাসায় গেলি কেন, আমার বাসায় যাওয়াটাই তো তোর অপরাধ হয়েছে, আমাকে বললি না কেন? যার কারণে আমি আর রাফি ভাইরে কোনো কিছু জানাইলাম না। তো এভাবে আমি তখন আরও কয়েকদিন কেটে গেলাম। এবার দিকে যে ভাবি মারে ফোন দিয়ে রাতের বেলায়, একে তো আমি বিয়ে করি নাই, আমার মোটামুটি বয়স হয়েছে, তার উপরে ধরেন শীতের রাতে ভাবি যখন ফোন দিয়ে একটু উল্টাপাল্টা চিকন কণ্ঠে একটু উল্টাপাল্টা কথা বলে, আর রাফি ভাইও তখন বেশিরভাগ সময় বাইরে থাকতো, ধরেন ব্যবসার কাজ, এই কাজ সেই কাজ বলে বাইরে থাকতো বলতে ওনার যে সেকেন্ড ওয়াইফ আছে, মানে দ্বিতীয় বউ আছে, ওই বউয়ের কাছে গিয়া থাকতো। মানে প্রথম ওই যে আপনার ইফতি ভাবির কাছে খুব বেশি একটা যাইতো না। তো ভাবি আমার সাথে ফোন দিয়ে কথা বলতে আমাকে ওনার শরীরের প্রতি আমাকে একরকম ফোনের কথায় আকৃষ্ট করে ফেলে। এবং একটা সময় উনি আমাকে ডিরেক্টলি প্রস্তাব দেয় যে তুমি যদি চাও আমি তোমার সাথে এই সম্পর্কে লিপ্ত হতে পারি। একদম উনি খোলাখুলিভাবে আমাকে প্রস্তাবটা দিয়ে ফেলে। এবার ওনার প্রস্তাব পাওয়ার পরে আমি নিজেও আসলে
একটু অবাক হয়ে গেলাম যে উনি আমাকে ডিরেক্টলি এই প্রস্তাবটা দিল। উনি আমাকে বুঝাইলো যে রাফি ভাই খুব বেশি একটা বাসায় আসে না, বা ওনার ভিতরের চাহিদা রাফি ভাই পূরণ করতে পারে না, ওনার সঙ্গে রাফি ভাই খুব বেশি একটা থাকে না, যার কারণে উনি আমার সাথে সম্পর্ক করতে চায়। তো আমিও তখন কী করলাম, মানে যেহেতু ওনার প্রতি আমি দুর্বল ছিলাম, আকৃষ্ট ছিলাম, আমি মোটামুটি ওনার প্রস্তাবে বা ওনার কথা রাজি হয়ে গেলাম। এরপরে এখন স্থানের বিষয়, ভাবি আমারে বলতেছে যে তুমি কাজ করো মৃদুল, রাফি তো বাসায় থাকে না, রাতের বেলায় তো আমার ফ্ল্যাট খালিই থাকে, তুমি আমার বাসায় চলে আসো, আমার মেয়েটা তো বেশিরভাগ সময় ঘুমে থাকে, সো তুমি থাকতে পারবা, প্রবলেম নেই। আমি বললাম যে রাফি ভাইয়ের কথা তো বলা যায় না, মানে মনে মনে বলতেছি উনি তো নোয়াখালীতেই আরেকটা জায়গায় আরেকটা বউকে ভাড়া রাখছে, যে কোনো সময় আরেক বউর কাছে, মানে ওনার ইফতি ভাবির কাছে উনি যাইতেই পারে, তো গেলে তো আমি ধরা খেয়ে যাবো। মনে মনে চিন্তা করতেছি যে না, ভাবির এই প্রস্তাব কোনোভাবেই আমার মেনে নেওয়া যাবে না। আমি বললাম যে না ভাবি, আমি এখানে আপনার বাসায় যেতে পারবো না, আপনি বাইরে কোনো একটা জায়গা ম্যানেজ করেন। তো ভাবি তখন আমারে বলে তুমি তো বাইরে চলাফেরা করো, লোকজনের সাথে উঠা বসা, বিভিন্ন হোটেল চিনো, তো তোমার যেখানে ভালো লাগে তুমি সেরকম একটা হোটেল ম্যানেজ করো, আমি আমার মেয়েকে নিয়ে আসবো। তাই আমি বললাম আচ্ছা ভাবি ঠিক আছে, আমি তাহলে দেখতেছি। এরকম করে আমি তখন জায়গা খুঁজতেছি, কোথায় জায়গা পাওয়া যায়, কোন জায়গায় আমি ভাবিকে নিতে পারি। এমন করতে করতে আমার এক ফ্রেন্ডই, ধরতে গেলে আমার ফ্রেন্ডই হয়, ও তখন আমাকে আমাদের নোয়াখালীর ওখানে একটা হোটেলের সন্ধান দিল। বললো যে এই হোটেলটা অনেক ভালো এবং এটার আবাসিক অনেক ভালো, তুই ওখানে ভাবিরে আনতে পারিস। তাই আমি ভাবিরে তখন বললাম ওই হোটেল সম্বন্ধে। ভাবি বলো আমার যেতে কোনো সমস্যা নাই, তুমি দিনে বলো আর রাতে বলো, আমি যখন বলো তখনই যাইতে পারবো। তা আমি চিন্তা করলাম যে রাতের বেলায় যাওয়াটাই ভালো, দিনে তো আমি ব্যবসা বাণিজ্য করি, আর দিনে আপনার রাফি ভাইও তো দোকানে থাকে, যে কোনো সময় বাসায় যেতে পারে, বা দিনে একটা ঝামেলা হতে পারে। রাফি ভাই সবসময় আমাকে চোখে চোখে রাখে দিনের বেলায়, তো আমি রাতের বেলায় যাই, কারণ রাতটাই নিরাপদ। যেহেতু রাফি ভাই ওনার দ্বিতীয় ওয়াইফের কাছে থাকবে, তো প্রথম ওয়াইফকে নিয়ে আমি তখন হোটেলে থাকবো। এই চিন্তা ভাবনা করে আমি তখন ভাবিরে বললাম যে ভাবি ঠিক আছে, তাহলে একটা দিন ঠিক করেন। একটা দিন ঠিক করলাম, এবং সেই দিনে রাফি ভাইয়া বাসায় আসলো না। ভাবি আমাকে বললো তুমি হোটেলে কথাবার্তা বলে রাখো, আমি রাত 10:30 কি 11টার দিকে বের হব। তাই আমি বললাম ঠিক আছে। রাতে 10:30 11টার দিকে আমি তখন আমার ব্যবসা বাণিজ্য ক্লোজ করলাম, করে মোটরসাইকেল নিয়ে ভাবির বিল্ডিংয়ের নিচে গেলাম। ভাবি তখন তার মেয়েটারে কোলে নিয়ে বের হয়েছে, মেয়েটা অলরেডি ঘুমায় গেছে, বোরকা পরিহিত অবস্থায় বের হয়েছে। এবং বের হওয়ার পরে আমাকে নিয়ে তখন ডিরেক্টলি উনি ওই হোটেলে গেল। হোটেল ম্যানেজারের সাথে কথাবার্তা কমপ্লিট করে আমরা তখন হোটেল রুমে ঢুকলাম। ভাবি ওই হোটেল রুমে 2টা খাট ছিল, একটা খাটে ওনার মেয়েকে শোয়াই দিল, এবং মেয়ের গায়ে চাদর, মানে আপনার কাঁথা দিয়ে দিল, দিয়ে উনি তখন ওনার বোরকা খুলল। এবং বোরকা খোলার পরে আমার কাছে মনে হলো যে আমি আসমানের একটা পুরী দেখতেছি। এত সুন্দর চেহারা ভাই, যা বলার মতো না, একদম ফুল মেকআপ করে আসছে। আর ভাবির এত পছন্দের ড্রেস ছিল যেগুলো পরলে যে কোনো মানুষ মানে টাসকে খেয়ে তাকায় থাকবে। তো ভাবির দিকে তাকায় তো আমি পুরো অবাক। পরে ভাবি আমার সাথে শুইলো, কথাবার্তা বলল, এবং বলতে বলতে যখনই ভাবির শরীরে আমি হাত দিতে যাব বা কোনো একটা সম্পর্কে যাব, ভাবি তখন আমাকে ডিরেক্টলি বলে বসলো যে না, এই ধরনের সম্পর্ক করা যাবে না। আমি বললাম কেন করা যাবে না কেন, আপনি তো এই প্ল্যানিং করে আমাকে নিয়ে জায়গার মধ্যে আসছেন, এখন এটা করতে পারবেন না কেন, এর কারণ কি? আমাকে বলে যে না, আমার একটা শর্ত আছে, যদি তুমি আমার এই শর্ত পূরণ করো তাহলে আমি তোমাকে দিতে পারি, আর অন্যথা আমি দিব না। তখন ধরেন আমার অবস্থা এরকম যে ভাবি যদি বলে যে তোমার ব্যবসা বাণিজ্য যা আছে আমার নামে সব দিয়ে দাও, আমি সব দিয়ে দিতে রাজি আছি। তারপরও ভাবির সাথে আমি সম্পর্ক করবই করব, কারণ সেই সময়টাতে আমি খুবই এক্সাইটেড হয়ে যাই। তাই আমি ভাবিকে বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেন আমি তাই করব, তাহলে আপনি আমাকে বলেন যে আসলে কি চান, কি করলে আপনার কোনো দ্বিধা থাকবে না। ভাবি আমাকে বলে তাহলে আমাকে বলো যে আমার হাজব্যান্ড রাফি সাথে যে মেয়ের সম্পর্ক আছে সে মেয়ের নাম কি। তো তখন ভাই আমি এতটাই, মানে আমি আপনাকে বারবার বলি, আমি এমন একটা পর্যায়ে চলে যাই, আমার নিজের সম্বন্ধে খারাপ বলতে আমি তখন দ্বিধা করতাম না। আমি তখন বলে ফেলি যে হ্যাঁ ভাবি এরকম রাফি ভাই একটা বিয়ে করছে। তা আমারে বলে মেয়ের নাম কি, তা মেয়ের নাম বললাম, বলে মেয়ের ফোন নাম্বার দাও। মানে আমি তখন বোকার মতো ওই মেয়ের ফোন নাম্বার পর্যন্ত ভাবিকে দিয়ে দিলাম। মানে আমি আর কোনো কিছু চাইলাম না, ফোন নাম্বারটা চাইলেও ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি। আমার মোবাইলে ওই মেয়ের নাম্বারটা ছিল, নাম্বারটা তখন ভাবিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সিরাতে ভাবির সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হলো। এবং সকালবেলা ভোরে আমি তখন ভাবির হাতে পায়ে ধরে বলতেছি, ভাবি আপনি দেখেন ভুলও রাফি ভাইরে বললেন না যে আমি আপনাকে নাম্বার দিছি, কারণ এটা যদি রাফি ভাই জানতে পারে তাহলে রাফি ভাই আমাকে ঠিক রাখবে না, আর রাফি ভাই যদি জানে আমার আব্বার কাছে বিচার দিবে, আমার খুব সমস্যা হবে, আপনি রাফি ভাইরে বললেন না। ভাবি আমাকে বলতেছে যে আরে না, তুমি বোকা নাকি, আমি এই সমস্ত কিছু রাফিকে জানাবো না, আমি কেন রাফিরে বলতে যাব, আমি কিছুই রাফিকে বলবো না, তুমি টেনশন করো না। এই বলে ভাবি তখন আপনার চলে গেছে। মানে সকালবেলা ভোরে ভাবি চলে গেল বাসায়, আমি আমার বাসায় চলে গেলাম। সেই থেকেই শুরু হলো ভাবির এক তুমুল কাণ্ড।
ভাবি তখনই হলো কি আপনার মানে রাফি ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে মানে ঝগড়া লেগে গেছে, মেয়েরে ফোন দিয়েছে, মেয়েরে ফোন দিয়ে মেয়ের বাসায় গেছে এবং রাফি ভাবি মানে তখনই আপনার ইফতি ভাবি যা করলো, রাফি ভাইয়ের নামে তখন মামলা করে দিছে, ডাইরেক্ট থানায় গিয়ে মামলা দিয়ে দিছে যে উনি যেহেতু প্রথম ওয়াইফ, ওনাকে না জানিয়ে ওনার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করছে এবং আইনত তো তা হচ্ছে অপরাধ। সেখানে ভাবি গিয়ে ভাইয়ের নামে মামলা করে দিল এবং মামলা করে দেওয়ার পরে ভাই তখন ব্যবসা বাণিজ্য ফালাইয়া একরকম ভাইকে বেড়াচ্ছে। তখন ওনার ম্যানেজার আছে, ম্যানেজার ব্যবসা চালাইতেছে, উনি ব্যবসায় আসেও না, ব্যবসার কোনো খবরও নেয় না, মাঝে মাঝে আমাকে আননোন নাম্বার থেকে ফোন দেয়, অপরিচিত নাম্বার থেকে ফোন দেয়। ভাবি কিন্তু মানে ভাইয়া কিন্তু তখনও বিশ্বাস করতে পারে নাই যে এই ঘটনা আমি ঘটাইছি। এরকম করে প্রায় আপনার 6 মাস ওদের পারিবারিকভাবে খুব ঝামেলা হয়। ঝামেলার একটা পর্যায়ে পারিবারিকভাবে ভাইয়া তখন তার সেকেন্ড ওয়াইফ মানে রাফি ভাইয়া তার সেকেন্ড ওয়াইফকে তখন তালাক করে দেয়। যাকে উনি ভালোবেসে বিয়ে করেছিল, নোয়াখালীতে যাকে ফ্ল্যাট ভাড়া করে রাখছে, তারে ভাইয়া তখন মানে তালাক দিয়ে দেয় এবং তালাক দিয়ে পারিবারিকভাবে তখন এই জিনিসটার সমাধান হয়ে যায় এবং রাফি ভাইয়া তখন আবারও মানে ওনার প্রথম ওয়াইফের সাথে মানে ইফতি ভাবির সাথে থাকতে শুরু করে। এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, এই যে রাফি ভাইয়া বাইরে বাইরে ছিল, মানে বাসায় আসতো না বা বাসা তো পুরো খালিই থাকতো, ভাবি মামলা দেওয়ার পর তো ভাইয়ার বাসায় আসতো না, আমি তখন সুযোগ সময় পাইলে ভাবির বাসায় যেতাম এবং এই ভাবিকে এই বিষয়ে অনেক হেল্প করছি, যেটা সত্যি কথা। রাফি ভাইয়ের সাথে বেইমানি করে ভাবিকে প্রচুর হেল্প করছি, যেটা রাফি ভাই নিজেও জানতো না। তো এমন করে যখন একটা সময় রাফি ভাই ঠিক হয়ে গেল, তার আগের ওয়াইফকে মানে প্রথম দ্বিতীয় ওয়াইফকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বাসার মধ্যে ঢুকে গেল, তার বউর সাথে একটা মধুর ভালো একটা সম্পর্ক তৈরি করলো। এবার আস্তে আস্তে করে আপনার ইফতি ভাবি আর আমাকে ফোন দেয় না, আমার আর খবর নেয় না, আমার কাছে আর আসে না। আমি ফোন দিলেও আমার নাম্বারটা আস্তে আস্তে করে উনি ডিলিট করে দেয়, মানে কেটে দেয়, নাম্বার পিক করে না, নাম্বার রিসিভ করে না, আমার সাথে কথা বলে না। মানে ওনার হাজব্যান্ড যখন ওনার কাছে চলে আসলো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যখন ঠিক হয়ে গেল, তখনই ভাবি আমাকে ইগনোর করতে শুরু করলো। তো ওই সময়টাতে এরকম হলো যে আমি ভাবিকে ছাড়া কোনো কিছুই বুঝি না, ভাবির প্রতি আমি পুরোপুরিভাবে তখন দুর্বল, মানে এতটাই দুর্বল যে আমার মানে ভাবিকে ছাড়া আমার কোনো কিছু ভাল লাগে না। তো এবার আমি ভাবিরে মানে মানে রাফি ভাই তো তখন বাসা থেকে খুব একটা বাইরে যায় না, ম্যানেজার ব্যবসা বাণিজ্য দেখে, উনি মাঝে মাঝে আসে, আইসা ব্যবসাতে বসে, বসে আবারও বাসায় চলে যায়, পুরোটা সময় তখন তিনি বাসাতেই দিতেন, বাসার বাইরে খুব বেশি একটা সময় দিতেন না। তো আমি তখন আর রাফি ভাবি মানে আপনার ইফতি ভাবিরে পাই না, একরকম খুব পাগল হয়ে গেছি। এরকম করে অনেকগুলো দিন পরে একদিন আমি ভাবিরে বাজারে পাইছি, বাজারে বলতে একটা মার্কেটে। তাও আমার এক ফ্রেন্ড আমাকে খবর দিল যে ভাবি ওই জায়গায় আসছে, আমি তখন ওইখানে গেছি। যাওয়ার পরে আমি ভাবিরে বললাম যে ভাবি, মানে ওই মার্কেটে যাওয়ার পরে বললাম, ভাবি আমি আপনার এত উপকার করলাম, আপনার তো মানে সতীনের সংসার করা লাগতো, আমি সেটা থেকে আপনাকে বাঁচাইলাম এবং এতদিন আপনার কাছে গেলাম, আপনি আমার কাছে আসলেন, আমাদের এত মধুর একটা সম্পর্ক, বাট এখন আপনাকে আমি ফোন দিলে আপনি আমার ফোন ধরেন না, আমার সাথে কথা বলেন না, আমাকে ইগনোর করেন। আচ্ছা বলেন তো ভাবি, এটা কি ঠিক? ভাবি তখন আমাকে বলে, আসলে মিতুল তুমি রাগ করো না, তোমার ভাইয়া অলওয়েজ যে বাসায় থাকে, আমি আসলে তোমার ভাইয়ের সামনে তো তোমার কল ধরতে পারি না, আর তোমার ভাইয়া তো এমনিতেই আমার সাথে খুব ডাউট করে, আমাকে অনেক সন্দেহ করে, আমি ওর তো অনেক ক্ষতি করছি, ওর ব্যবসা বাণিজ্যের ক্ষতি করছি, ওর নামে মামলা দিছি, ওর সেকেন্ড ওয়াইফকে ওর কাছ থেকে সরাইছি, অনেক তো ঝামেলা করছি, যার কারণে এই কয়টা দিন আমি আসলে ওর সাথে একটু ভালো থাকতে চাই, আমি কোনো ঝামেলা চাই না। আমি বললাম, তাহলে কি আপনি আমার সাথে আর সম্পর্ক করবেন না? ভাবি আমারে বললে, হ্যাঁ মিতুল, অবশ্যই করব, আমি তোমারে পছন্দ করি এবং অনেক বেশি পছন্দ করি, তোমার সাথে আমার সব রকম সম্পর্কই হবে, বাট একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমাকে শুধু এই কথাটাই বলে। এমন করে আপনার 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতেছে, বাট উনি আমাকে ওই অপেক্ষামান জায়গায় রেখেই গেছে, ওয়েটিংয়ে রেখেই দিছে। এরকম করতে করতে একদিন আমার খুব রাগ উঠছে, রাগ ওঠার পরে আমি তখন একদিন করলাম কি, ভাবির জন্য একটা চিঠি লিখলাম, এবং চিঠির মধ্যে আমি খুব স্পষ্ট করে লিখলাম, যেহেতু উনি আমার ফোনও ধরে না এবং আমার সাথে কথাও বলে না, তখন আমি লিখলাম যে ভাবি, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি আমার ফোন রিসিভ না করেন, আমার সাথে কথা না বলেন, তাহলে আপনার শরীরের কোন জায়গায় কী আছে এগুলো তো লাইটের আলোতে আমি দেখেছি, আমি সব কিছু ভাইয়ের কাছে বলে দিব, যে আপনার সাথে আমার অনেকবার ওই ধরনের সম্পর্ক হয়েছে এবং এগুলো যদি আমি ভাইয়ের কাছে বলে দিই, এরপরে তো ভাইয়ার আপনাকে নিয়ে সংসার করবে না, আপনি যে ভাইয়ার ক্ষতি করছেন, ভাইয়া তো জাস্ট এক্সকিউজ খুঁজতেছে আপনাকে ছেড়ে দেওয়ার জন্য, তো ধরেন আমি ভাইয়াকে ওই এক্সকিউজটা দিয়ে দিব যে আপনি আমার সাথে অনেকবার খারাপ সম্পর্ক করছেন। তো এইটা বলে আমি যখন ভাবিকে একটা থার্ড পার্টির মাধ্যমে চিঠিটা পাঠাই, ভাবি চিঠিটা পড়ে সাথে সাথে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে, মিতুল এটা তুমি কী লিখলা, এটা তুমি কেন লিখলা? আমি বললাম, ভাবি লিখবো না, আপনি হঠাৎ মানে আমাকে এভাবে দূরে ঠেলাই দিলেন, মানে এটা কী ধরনের কথা, আপনি আমার ফোন ধরেন না, আমার সাথে কথা বলেন না। ভাবি তখন বলে, আমি তোমার ফোন ধরি না, তোমার সাথে কথা বলি না, তাই বলে কি তুমি আমাকে থ্রেট দিতে পারো, এই ধরনের কথা বলতে পারো?
আমি বললাম, হ্যাঁ, যেহেতু আপনি আর আমার সাথে কথাই বলেন না, আমার সাথে কোনো যোগাযোগই রাখেন না, তাহলে আমি আপনাকে পাওয়ার জন্য যা করা দরকার তাই করব। প্রয়োজনে আমি আপনাকে বিয়ে করব। আপনি ভাইয়াকে ছেড়ে দেন, রাফি ভাইয়ের ছেড়ে দেন, আমি আপনার বিয়ে করব। ভাবি তখন আমারে বলতেছে, মিতুল তুমি ছোট মানুষ, আমার মেয়েটা বড় হইতেছে, আমার মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে, এখন তোমাকে বুঝতে হবে যে আমার একটা ফ্যামিলি আছে, সো আমি এমন কিছু করতে পারবো না যে আমার সংসারটা ভেঙে যায়। আমি বললাম, আপনি যদি আমার সাথে কথা না বলেন ফোনে, আমার সাথে আপনি যদি আমার ফোন রিসিভ না করেন, আমি কিন্তু ভাইয়াকে সত্যি সত্যি বলে দিব যে আপনি আমার সাথে এগুলা করছেন। তো এরপরে দেখা গেল যে ভাবি অনেকটা ভালো হয়ে গেছে, মানে স্ট্রেট লাইনে চলে আসছে। আমি ফোন দিলে আমার ফোন রিসিভ করে আগের মতো আর আমাকে ইগনোর করে না। তা আমি যেহেতু পিড়ির কোণাতে বসতে পারছি, আমি পুরো পিড়িটাই দখল করব। একটা পর্যায়ে এভাবে কথা বলতে বলতে আমি ভাবিকে ডিরেক্টলি বললাম যে, ভাবি যেভাবেই হোক একদিন আপনি ওই হোটেলে আবারও আসেন। ভাবি তখন আমাকে বললো যে না, আমি ওই হোটেলে ভুলেও যাব না। আমি বললাম, যদি না আসেন আমি ভাইয়ের কাছে বলে দিব যে আপনি আমার সাথে এগুলা করছেন। তো ভাবি তখন করলো কি যে বলা, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাছে ভাইয়ের কাছে বলো না, আমি আসবো। এরপরে ভাবি তখন এই হোটেলে আবারও আসছে এবং ওই দিনও ভাবির সাথে আমি অনেকক্ষণ ধরে ছিলাম। এরপরে সুযোগ পাইলে, সময় পাইলে ভাবিরে ফোন দিই এবং ফোন দিলে ভাবি তখন আসে, এসে আমার সাথে এই ধরনের সম্পর্কে জড়ায়। তো এমন করতে করতে একটা পর্যায়ে আমি ভাবিকে মানে একরকম ব্ল্যাকমেল করতে শুরু করি যে আপনাকে সবসময় আসতে হবে। আমি স্থান, কাল, পাত্র এসব বুঝি না, যে ভাবি কোন পরিস্থিতি আছে, রাফি ভাই কোথায় আছে, এই সমস্ত কিছু বুঝি না। ভাবিকে ব্ল্যাকমেল করতে থাকি যে আপনার আশাই লাগবে। ভাবি আমার পায়ে পর্যন্ত ধরে যে, মিতুল আমি তোমার পায়ে ধরি, আমার সংসারটা ভেঙে দিও না, আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, আমার হাজব্যান্ডের সাথে আমি থাকতে চাই, তুমি এমন কিছু করো না যাতে আমার সংসারটা ভেঙে যায়। মানে উনি আমার পায়ে পর্যন্ত ধরে, বাট আমি আর ওনার কোনো নিষেধ মানি না। এরকম করে বেশ কয়েকদিন পরে ভাবি একদিন আমাকে তার বাসায় দাওয়াত দিল। তো দাওয়াত দিছে, আমি আসলে ওনার বাসায় যেতে চাই না খুব বেশি একটা, রাফি ভাইয়ের সাথে এখনকার সম্পর্কটা আমার আগের মতো নাই, এই জন্য বাসায় যাই না। পরে উনি বলে, আমার বাসায় একটা মেহমান আসছে, তোমাকে একটু দেখবে, তুমি আসো, তোমার ভাইয়া বাসায় থাকবে না, প্রবলেম নাই। তো আমি বললাম যে রাফি ভাই যদি বাসায় না থাকে তাহলে যেতে পারি। রাফি ভাই ওই দিন বাসায় ছিল না, আমি তখন বাসায় গেলাম এবং বাসায় যাওয়ার পরে ভাবির বাসায় আমি আমার চোখে একটা পরীকে দেখতে পেলাম। মানে ভাবি তো অনেক সুন্দর ছিল, ওই মেয়েটা ভাবির থেকেও আরও বেশি সুন্দর। মেয়েটার নাম ছিল সাথী। এত সুন্দর চেহারা ভাই, আমার কাছে মনে হয় যে ভাবির বংশের যা আছে সবগুলোই পুরো আগুন। ভাবি আমাকে বলতেছে, আমার দুঃসম্পর্কের খালাতো ভাই তোমার ছবি দেখছে, দেখা তোমার দেখতে চাইছিল, এই জন্য নিয়ে আসছি। মানে এত সুন্দর, যা বলার মতো না। তখন আমি এই মেয়েটাকে দেখার পর আমি মেয়েটার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেলাম। আমি ভাবিকে বললাম, ভাবি এই মেয়ে তো আমার পছন্দ হয়েছে, যেমনি হোক এই মেয়ের সাথে আমার একটা সম্পর্ক করাই দেন। ভাবি তখন আমাকে বলে, এটা কি আমি যে চাইলে আর পেয়ে গেলা, ওরে পাওয়া এত সহজ না, আমাদের পাড়ায় আমাদের এলাকায় এমন কোনো ছেলে নেই যে ওর পিছনে ঘুরে না, ও হচ্ছে জাতির ক্রাশ, সো ওকে এত সহজে পাওয়া যাবে না। আমি বলে, ভাবি আপনার কাছে আমার একটাই অনুরোধ, যেমনি পারেন এই মেয়েটির সাথে আমার একটা সম্পর্ক করাই দেন। ভাবি আমাকে বলে, দেখো ওকে পাওয়া এত সহজ না। আচ্ছা ঠিক আছে, আমি বড় জোরে এটা করতে পারি, ওর ফোন নাম্বারটা তোমাকে দিয়ে দিতে পারি, ওর ফোন নাম্বারটা তোমাকে দিয়ে দিব, দেখো ওর সাথে মোবাইলে কথা বলো, কি ঠিক করতে পারো কি না, বাট আমার দ্বারাই এটা পসিবল না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনি আমাকে নাম্বারটাই দেন। পরে ভাবি আমাকে ওই সাথীর নাম্বারটা দিল এবং নাম্বারটা দেওয়ার পরে আমি তখন এই রাতকে রাত সাথীর সাথে কথা বলি এবং কথা বলতে 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 প্রায় মাস দেড়েকের ভিতরে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। মানে সাথী তখন আমাকে অলওয়েজে ফোন দিত, আমিও ফোন দিতাম। ভাবি যে আমাকে ভয় দেখাইছিল যে সাথী কখনোই আমার সাথে রিলেশন করবে না, আমার সাথে সাথীর প্রেম ভালোবাসা কখনোই হবে না, মানে সাথী খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে। বাট বাস্তবে আমি দেখলাম যে সাথীটি এরকম না। আমি সাথীকে চাওয়া মাত্রই সাথীকে পেয়ে গেলাম এবং ওর সাথে আমার খুব গভীর একটা সম্পর্কও হয়ে গেল। তখন আর সত্যি কথা বলতে গেলে আমার ইফতি ভাবিরে ভালো লাগতো না। আমি যেরকম আগে ইফতি ভাবিরে জ্বালাইতাম যে ভাবি আপনি হোটেলে আসেন, আমার সাথে দেখা করেন, ফোন দিয়ে সারা রাত কথা বলার চেষ্টা করতাম, খুব বেশি একটা জ্বালাইতাম। এই সময়তে এসে আমি আর ইফতি ভাবিরে খুব বেশি একটা ফোন দিই না এবং ইফতি ভাবির সাথে আমি খুব বেশি একটা কথা বলিও না। পুরোটা সময় ধরে আমি তখন সাথীর সাথে কথা বলি এবং সাথীও আমার সাথে কথা বলে। আমরা তখন দুজনের মাঝে এক অন্যরকম প্রেমের সাগরে ভেসে যাই। সাথী আমার সাথে কথা না বলে থাকতে পারে না, আমিও সাথীর সাথে কথা না বলে থাকতে পারি না। এরকম করতে করতে আমি জানতে পারি সাথীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, খুবই উচ্চ ফ্যামিলির মেয়ে। এবং একটা পর্যায়ে আমি তখন সাথীকে বিয়ের প্রস্তাব দিলাম। মানে সাথীকে বিয়ে করার জন্য আমি বললাম যে আমি তোমাকে বিয়ে করবো, মানে যেহেতু রিলেশন হয়ে গেছে, রিলেশন হয়ে যাওয়ার কয়েক মাসের মাথায় মানে খুবভাবে ওর উপর আমি দুর্বল হয়ে যাই, তাই আমি ওকে বিয়ে করার জন্য চেষ্টা করি। তো এভাবেই সাথীর সাথে আমি যখন সাথীকে বিয়ে করার কথা বলি বা বিয়ে করার চেষ্টা করি, বিয়ের প্রসঙ্গ ওঠায়, তখন থেকেই সাথী আমাকে একরকম ইগনোর করতে শুরু করে। আমার সাথে আগের মতো কথা বলে না, ফোন দিলে রিসিভ করে না এবং কেমন জানি ও মনে হয় আমার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখতেছে।
আমি তখন আবার ইফতি ভাবিকে জ্বালাই, ভাবি সাথী তো আমার সাথে কথা বলে না, সাথী তো আমাকে ইগনোর করে, আমি তো এখন সাথীরে ছাড়া বাঁচবো না, সাথী আমার সাথে এরকমটা কেন করতেছে। এরকম করার পরে ইফতি ভাবি আমাকে একদিন বলে যে দেখো, আসলে সাথী তোমার সাথে কথা না বলার একটা কারণ আছে, এবং কারণটা তোমাকে কিভাবে বলবো ঠিক বুঝতেছি না, তাও যেহেতু তুমি এতটা এক্সাইটেড হয়ে গেছো সাথীর উপর, তা তোমাকে তো বলাই লাগবে। তোমাকে আমি বলি, তুমি সাথীর উপর কেন এতটা দুর্বল হয়ে গেলা? আমি বললাম যে আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমার একটা গভীর সম্পর্ক, সো আমি ওর উপরে দুর্বল হব না। ভাবি তখন আমাকে বলে, শোনো পাগল, তোমার আমি কেমনে বুঝাই, তোমার কিভাবে বলি, আসলে সাথী না তোমার সাথে একটা বেইমানি করছে। আমি বলি বেইমানি করছে? আমার সাথে কী বেইমানি করছে? ভাবি তখন আমাকে বলতেছে, আসলে মূল কথা হচ্ছে কি জানো, সাথী মূলত মানে ম্যারিড। আমি বললাম মানে? সাথী বিবাহিতা? বলে হ্যাঁ, সাথী বিবাহিতা, কিন্তু তার কোনো বাচ্চা কাচ্চা নাই। আর সে আসলে এই কথাটা তোমার কাছে লুকাইছে, ওর একটা মানে একটা পুলিশের সাথে ওর বিয়ে হয়, এবং ওই পুলিশটা অনেক বড় একজন পুলিশি কর্মকর্তা, এবং ওনার সাথে ওর বিয়ে হয়। তো যার কারণে আসলে ওর হাজব্যান্ডকে ওর ভালো লাগে না, ওর হাজব্যান্ড ওকে টাইম দেয় না, সময় দেয় না, এই জন্য তোমার সাথে কথা বলে। এখনও কীভাবে বলবে যে তে বিয়ে হয়েছে, তার সংসার আছে, সে তো এগুলো বলতে পারে না। তুমি যে বারবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছ, ও আসলে এই জন্য তোমার সাথে কথা বলে না। আমি তখন বললাম, ভাবি আমি ওর বিয়ের জন্য চাপ দিব না, আপনি শুধু বলেন আমার ফোনটা রিসিভ করতে, আমার সাথে কথা বলতে। তো ভাবি তখন বলো, আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলবো তোমার সাথে কথা বলার জন্য। ভাবি যখন বলে দিল, সাথী তখন আবার আমার সাথে কথা বলতে শুরু করে। কথা বলতেছে, আমি তখন সাথীরে বলি যে আমার তখন মনে হলো পুরো পৃথিবী অন্ধকার আমার সাথী ছাড়া। আমি তখন বললাম যে সাথী দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমাদের মাঝে অনেক ধরনের সম্পর্ক হয়েছে, আমরা দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি, আমি তোমাকে না পাইলে বাঁচবো না। আর তোমার বিয়ে হোক, যাই হোক, যেটাই হোক, আমি সমস্ত কিছু মানি না, তুমি আমার সংসারে চলে আসো, আমি তোমার সাথে সংসার করতে চাই, মানে আমি তোমাকে বিয়ে করব। সাথী তখন আমাকে বললো যে দেখো, আমার তো অলরেডি একটা সংসার আছে, আমি এখন এই সংসারটা ছেড়ে তোমার কাছে যাব কোন বিশ্বাসে? আমি আমার প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে তোমার কাছে যাব? এখন তুমি কি আমাকে তোমার কাছে সারা জীবন রাখবা? তুমি যে আমাকে ইউজ করে ছেড়ে দিবা না, এবং তার কি নিশ্চয়তা আছে? তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে তো আমার এই সংসারটাও ভেঙে গেল, আমি এরকম রিস্ক নিতে পারবো না। আমি তখন বললাম যে সাথী দেখো, তোমার জন্য আমি সব করতে পারি, তুমি যেটা বলো আমি তোমার জন্য ঠিক সেটাই করব, আমি তোমার কথার বাইরে যাব না, আমি তোমাকে আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসি। ও আমাকে বলে, তাহলে আমার একটা সিকিউরিটি লাগবে, আমার একটা নিরাপত্তা লাগবে, তুমি যে আমাকে সত্যি বিয়ে করে সংসার করবা, আমার সাথে সারা জীবন থাকবা, তার একটা সিকিউরিটি আমাকে দিতে হবে। যদি এরকম সিকিউরিটি আমাকে দিতে পারো, নিরাপত্তা দিতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম যে তুমি আমার কাছে কিসের সিকিউরিটি চাও, কিসের নিরাপত্তা চাও, কী চাও? তুমি যেটা চাও আমি তোমাকে সেটাই দিব, তুমি বলো তুমি কী চাও। ও আমাকে বলে, তুমি আমার নামে আমাকে এমন কিছু দাও, যেটা দিলে পরে তুমি আমাকে ছেড়ে দিলেও আমি সেটাকে আগলে ধরে সারা জীবন বাঁচতে পারবো। আমাকে কারো কাছে হাত পাততে হবে না, আমাকে দেহ বিক্রি করতে হবে না, আমাকে খারাপ হইতে হবে না, তুমি যদি আমাকে এটা দিয়ে দাও তাহলে আমি রাজি আছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি বলো যে আমার কাছে মানে সাথী তুমি বলো আমার কাছে কী চাও। ও বলো আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি তোমাদের শহরে আমার জন্য একটু জায়গা নিয়ে দাও, আমার জন্য একটা জায়গা নাও, আমার জন্য একটা বাড়ি বানাও, আমি সেই বাড়িতে উঠবো, সেই বাড়িতে থাকবো। আর তুমি যদি আমাকে ছেড়েও দাও, আমি ছোটোখাটো একটা চাকরি হলেও ওই বাড়িতে আমার বাকি জীবনটা কাটাতে পারবো। আমি তখন বললাম যে সাথী আমি তোমাকে কখনোই ছাড়বো না, এটা তোমার পুরো ভুল ধারণা। ও আমাকে বলে আচ্ছা, আমি তো তোমার কথাই রাখলাম, তুমি তো আমাকে এখন বিয়ে করে আর তোমার ঘরে উঠাতে পারবা না, কারণ আমি বিবাহিত একটা মেয়ে, তোমার পরিবার জানলে তোমাকে নিজেই ঘর থেকে বের করে দিবে। তো যার কারণে আমাকে তো তোমার রাখতে হবে, একটা যে ঘর তো এমনিও দরকার, তুমি একটা জায়গা কিনে আমার জন্য একটা ঘর বানাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য জায়গা কিনবো, এবং জায়গা কিনে আমি তোমার জন্য ঘর বানাবো। তো ভাই, ওর প্রতি আমি তখন এতটাই দুর্বল হয়ে গেছি, আমি আমার বাবার যে লক্ষ কোটি টাকার ব্যবসা, এই সমস্ত ব্যবসা কিন্তু আমিই দেখাশোনা করতাম, এই ব্যবসার পুরো চাবিকাঠি সবই আমার হাতে ছিল, এই সবই আমার হাতে। এবং আমি তখন করলাম কি, এই সাথীরে পাওয়ার জন্য আমার ব্যবসা থেকে টাকা চুরি করতে শুরু করলাম। আমার আব্বার কোটি টাকার ব্যবসা আমি তখন মানে আপনার ধূলিসাৎ করে দিলাম, এবং ওখান থেকে টাকা ম্যানেজ করে, ওইখান থেকে টাকা ম্যানেজ করে, জায়গা বিক্রি করে একটা বাড়ি বানানো তো সহজ কথা না, মোটামুটি অনেকগুলো টাকা ব্যবসা থেকে টাইনে ফেলি, টাইনে ওর জন্য একটা জায়গা কিনে ওর নামেই কিনি, এবং ওর নামে জায়গা কিনে ওখানে আমি একটা বাড়ি নির্মাণ করি। তো বাড়ি নির্মাণ করি, জায়গা কিনি, এই সমস্ত কিছু করতে গিয়ে আমি মোটামুটি প্রায় আমার আব্বার ব্যবসার অনেক বড় ক্ষতি করে ফেলি, এবং আমার বাবাও বুঝে যায় যে আমি ব্যবসা থেকে অনেকগুলো টাকা সরাই ফেলছি। এবং আব্বাও তখন আমাকে বারবার ব্যবসার হিসাব চায়, আমি তো আব্বাকে ব্যবসার হিসাব দিতে পারি না, ব্যবসা কোত্থেকে জমাইছি বা ব্যবসা কীভাবে করছি তার কোনো হিসাব নাই, এবং এর কোনো হিসাব আমি দিতে পারি না। তো এরকম করতে করতে আব্বা এক সময় করলো কি, আমাকে দোকান থেকে বের করে দিল, যে তুই দোকানের কোটি টাকার হিসাব তুই দিতে পারস না, দোকান তুই কী করছিস, তুই দোকানে বসবি না।
আব্বা আমাকে তখন দোকান থেকে বের করে দিল। ইতিমধ্যে সাথীও তার আগের স্বামীকে ছেড়ে আমার কাছে চলে আসছে। আমরা একটা জায়গায় বিয়ে করে আমি তখন সাথীকে ওই ঘরের মধ্যে নিয়ে যাই। তো আমার আব্বা যখন আমাকে দোকান থেকে বের করে দিল, আমার কাকা জেঠা যারা আছে সবাই তখন আমাকে খারাপের নজরে দেখতো। আমার মাও আমাকে ভালোভাবে দেখতো না। পরিবারের সব মানুষগুলোর চোখে আমি তখন শত্রু হয়ে যাই। এরপর আমি তখন সাথীকে নিয়ে ওই বিল্ডিংয়ে আমাদের নিজেদের বাসায় তখন থাকতে শুরু করি। এই সময়টা আসলে আমার তেমন কোনো কাজ নাই, আমি তেমন কিছু করতে পারি না। তো তখন আমি বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করি। এইখানে রাফি ভাই এবং ইফতি ভাবি তারা আমাকে অনেক সাহায্য করে। রাফি ভাই আমাকে টাকা পয়সা দেয়, ইফতি ভাবি আমাকে বুদ্ধি পরামর্শ দেয়। তাদের টাকা পয়সার বুদ্ধি পরামর্শ নিয়ে আমি আস্তে আস্তে করে সাথীর সাথে থেকে যাচ্ছিলাম। কিন্তু ভাই আমার আব্বা যখন আমাকে দোকান থেকে বের করে দেয়, এরপরেই না সাথীর ওই রূপটা আমি দেখতে পাইলাম। সাথী দেখে যে আমার সাথে আগের মতো কথা বলে না, আমাকে ইগনোর করে, কেমন জানি একটা অবস্থা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঝগড়াঝাটি ঝামেলা, প্রতিনিয়ত বাসার মধ্যে ঝামেলা হইতো। এবং আমার পরিবার ইতিমধ্যে জেনেও যায় যে আমি সাথী নামের একটা মেয়ের বিয়ে করছি। আমার পরিবার তখন আমাকে আমাদের পরিবার থেকে একরকম প্রত্যাখ্যান করে। আমার আব্বা তখন ডিরেক্টলি বলে যে এটা আমার সন্তানই না। আমি মৃদুলের কথা শুনতেই পারি না, শুনবই না, তোমরা আমাকে মৃদুলের কথা বইলো না। পরিবার থেকেও আমি তখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি তখন সাথীর উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ড হয়ে যাই এবং সাথী আমাকে ভালোবাসে, আমি সাথীর ভালোবাসায় বেঁচে আছি। কিন্তু আজ মনে হলো সেই ভালোবাসার মাঝেও মনে হয় কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। আমি ওই সাথীর সাথেও ভালোভাবে থাকতে পারতেছিলাম না। এমন করতে করতে একটা সময় খুব রাগ হলো। ভাবলাম যে ওর কাছ থেকে যদি দূরে কোথাও চলে যায় তাহলে হয়তো আমার মর্মটা বুঝবে বা তাহলে হয়তো আমার কাছে চলে আসবে। এইটার পরে আমি করলাম কি, বাড়ি ঘর সব কিছু ছেড়ে সাথীকে ছেড়ে তখন আমার চট্টগ্রামের এক বন্ধু আছে, বন্ধুর বাড়িতে চলে গেছি। আমি ওই বন্ধুর বাড়িতে 18 দিন পর্যন্ত ছিলাম। কিন্তু ওই 18 দিনে সাথী একটাবার আমার কোনো খবর নেয় নাই, আমার কোনো খোঁজ নেয় নাই। 18 দিনে সাথী আমি কি করছি না করছি সাথী আমার কোনো খবরই নেয় নাই। 18 দিন পরে, মাত্র 18 দিন, 1 দিন 2 দিন, আপনার বেশি দিন না, 1-2 বছর না, 1-2 মাসও না, 18 দিন পরে আমি চট্টগ্রাম শহর থেকে নোয়াখালীতে আসার পরে দেখি আমার বাড়িটা সাথী ভাড়া দিয়ে দিচ্ছে। আমার বাড়িটা ভাড়া দিয়ে ও তখন চলে গেছে। চলে গেছে বলতে ওর বাপের বাড়িতে চলে গেছে। তা আমি ওকে ফোন দিয়ে আমি বলতাম 18 দিন আমি তোমার নাম্বার ব্লক করে রাখছি, তুমি তো অন্য কোনো নাম্বার থেকে আমাকে কল দিতে পারতা, তুমি আমাকে অন্য কোনো নাম্বার থেকেও কল দাও নাই, আমার কোনো খবরও নাও নাই, তুমি আমার সাথে এইভাবে চিটিং করলা, আমার সাথে বেইমানি করলা, আর আমার বাড়িটা তুমি অন্য কোথাও ভাড়া দিয়ে দিলা। ও আমাকে বলে আমি কী করবো, আমার তো চলতে হবে। আমি তো আগেই বলেছিলাম যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তো আমাকে বাঁচতে হবে আর আমার তো টাকা লাগবে, যার কারণে আমি ঘরটা ভাড়া দিয়ে দিছি। আমি বললাম সাথী দেখো, আমি তো তোমার সাথে ভালোই থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই, সুখে শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু তুমি তো আমাকে সুখে রাখো না। তুমি কারণে অকারণে আমার সাথে ঝগড়া করো, আমার সাথে মিসবিহেভ করো, আমি তো তোমার অত্যাচার নিতে পারি না। ওই তখন আমার সাথে কথা বলে না। ইতিমধ্যে আমার পরিবার তখন এই পুরো বিষয়টা জানছে এবং আমার ছোটো বোন একদিন আমাকে জোর করে বাড়িতে নিয়ে গেছে, বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে পারিবারিকভাবে তখন আমাকে বাসায় আটকায় পরিবারের সবাই মিলে আমাকে নিয়ে বসছে। আমার চাচারা জেঠুরা যারা আছে সবাই মিলে তখন আমাকে নিয়ে বসছে। বসার পর আমি তখন নিচের দিকে তাকায় আসলাম, আমার বলতেছে বল মেয়েকে। তখন আমি মেয়ের ঠিকানা বললাম এবং বললাম যে ও আসলে মূলত ম্যারিড, ও বিবাহিত এবং আমার কীভাবে বিয়ে করছে এগুলোও বলছি। পরিবারের সবাই বলতেছে এই মেয়ে খারাপ, মেয়ে চলে গেছে তা ভালো হয়েছে, কারণ এই মেয়ে যদি আমাদের পরিবারে আসতো তাহলে আমাদের পরিবারটাকে ধ্বংস করে ফেলতো, আমাদের পরিবারটাকে ঠিক রাখতো না, এই মেয়ে খুবই খারাপ, তুই মেয়েকে ছেড়ে দে। আমি বললাম যে না, আমি তোকে ছাড়তে পারবো না। আমার আব্বা আম্মা বলো ওকে ছেড়ে দে, আমরা তোর অন্য কোথাও বিয়ে করাবো। আমি বললাম যে না, আমি ওকে ছাড়তেও পারবো না, অন্য কোথাও বিয়েও আমি করবো না, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আমি ওর সাথেই থেকে যাব। আমার আব্বা আম্মা বা পরিবারের অন্য মানুষগুলো তখন আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে গেল, অনেকটা রেগে গেল যে আমি কোনোভাবেই পরিবারের কথা শুনি না, পরিবারকে মানি না। এবং একটা পর্যায়ে গিয়ে তারা তখন সিদ্ধান্ত নিল আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিবে। আমাকে পাঠিয়ে দিবে। আমার আব্বা আম্মা তখন বলতেছে একটা কাজ করো, চাচা জেঠুরাও বলতেছে মৃদুলকে দেশের বাইরে পাঠিয়ে দাও, দেশের বাইরে চলে গেলে হয়তো মৃদুল এসব থেকে বেরিয়ে আসতে পারবে। তো আমার জন্য তখন তারা ভিসা প্রসেস করতে শুরু করে, পাসপোর্ট করায়। এবং আমার ভিতরেও তখন কেন জানি মনে হচ্ছিলো যে আমি দেশের বাইরে চলে যাব, আমি এই দেশে আর থাকবো না এবং এই দেশে আমার আর থাকার ইচ্ছেও নাই। যেহেতু আমি বাড়িটা আপনার কী বলে সাথীর নামে কিনছি, তো সেখানে তো ওই বাড়ির মালিক আমি না। আর সাথী যে কোনো সময় চাইলে বাড়ি বিক্রিও করতে পারে বা ওর যা খুশি তাইও করতে পারে। ওর প্রতি রাগ, পরিবারের প্রতিও একরকম রাগ ক্ষোভ অভিমান রেখে আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অল্প সময়ের ভিতরে আমার তখন কাতারের ভিসা লেগে যায়। যদিও আমি ইউরোপের বিভিন্ন দেশে ট্রাই করতেছিলাম, বাট সহজে ইউরোপের ভিসা হয় না। তো যার জন্য পরিবার সিদ্ধান্ত নিল যে আমাকে মিডল ইস্টে পাঠিয়ে দেবে। তো তখন আমি কাতারে চলে গেলাম।
কাতারে যাওয়ার পরে কাতারে একটা কোম্পানিতে আমি তখন চাকরি নিলাম, একটা অনেক বড় কোম্পানি, নামি দামি কাতারের একটা সবচেয়ে বড় কোম্পানিতে আমি তখন কাজ পাই। ওই কোম্পানিতে চাকরি করি, মাস শেষে যে টাকা বেতন পাই তা দিয়ে মোটামুটি বিন্দাস আমার ভালোই চলতেছে। আমি বিরহের গান শুনে ওই সময় আপনাদের কুমিল্লার কণ্ঠশিল্পী আসিফ, খুব ফেমাস গান ছিল ওনাদের গানগুলো শুনতাম এবং বিভিন্ন শিল্পীদের গান শুনতাম, সারা রাত গান শুনতাম, মানে পুরো গানের উপরে সারা রাত কাটাই দিতাম। মানে আমার জীবনে এর থেকে দুঃখ আর কি হতে পারে। মাঝে মাঝে আপনার ইফতি ভাবির সাথে কথা বলি এবং কথা বলতে বলতে জানতে পারি যে সাথী শেষ পর্যন্ত আমার ওই বিল্ডিংটা বিক্রিই করে দেয়। আমার বিল্ডিংটা বিক্রি করে দেয় এবং বিক্রি করে দিয়ে ও কই চলে যায়, কোথায় চলে যায়, ওর কোনো সন্ধান আর আমি পাই না। ওই সময় তো আমি আর দেশে নাই, আমি তো বিদেশে, সুতরাং ও কী করে না করে এর কোনো কিছু আমি জানি না। ওকে কিন্তু আমি তালাকও দিনে, ডিভোর্সও দিনও আমাদের মাঝে কিন্তু কোনো ছাড়াছাড়ি হয়নি। আমি ওকে হুজুর ডেকে বিয়ে করছি, তো তখনও কিন্তু সে আমার বই আছে। তো যাই হোক, তো এরকম করে ও তো প্রথমে একটা স্বামীর, আর আবার এখানে আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, ও যেই স্বামীকে প্রথমে আমাকে বলছিল যে ও স্বামীকে ছেড়ে দিছে, আমাকে এটা বলছিল, কিন্তু ওই ভদ্রলোককেও কিন্তু উনি ছাড়ে নাই। ওই লোকের সাথে ওর তালাকও হয় না, ডিভোর্সও হয় না, ওই লোককে হাতে রেখেই কিন্তু আমার কাছে চলে আসছে এবং আমার সাথে সংসার করছে। আর ওই লোককে ফোনে ফোনে জানাইছে যে ও বাপ মায়ের কাছে আছে। ওই লোকের সাথেও ঝগড়া করে ওই লোককে ছেড়ে দিয়ে আসছে এবং আমার সাথেও থাকছে, ওই লোকের সাথেও মাঝামাঝি গিয়া থাকছে। এটা আমি পরে জানতে পারছি। আমার সাথেও থেকেছে, ওই লোকের সাথেও মাঝে মাঝে থাকছে, আমাদের দুজনের সংসারেও একসাথে করতো। তো যাই হোক, যেটাই হোক, আমি তো চলে আসছি, আমি বিদেশে আমার মতো করেই আছি। এভাবে বিদেশে আমি প্রায় 2.5 বছরের মতো থাকি। 2.5 থেকে 3 বছর আমি আমার পরিবারের সাথে খুব একটা যোগাযোগ করিও না। হয়তো আপনার 2-3 মাস পর মাঝে মাঝে একবার ফোন দিয়ে এরা কেমন আছে এতটুকুই জানি। আর ইফতি ভাবির সাথে আর ওই সময় কথা হইতো না, রাফি ভাইয়ের সাথে আমার কথা হইতো না, আমার টোটালি কারোর সাথেই কথা নেই। আমার দিন কাটতো, আমি সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করতাম এবং মানে সারা রাত গান শুনতাম, সারা দিন ডিউটি করতাম, এইভাবে আমার দিন রাত কাটতেছে। এরকম করতে করতে আমাদের পাশাপাশি ক্যাম্পের একটা ছেলে, আমাদের পাশাপাশি ক্যাম্পেই থাকে, ছেলেটার নাম হচ্ছে মুন্না, বাড়ি আমাদের সদর উপজেলায়, কিন্তু ছেলেটার সাথে মানে সদরে বলতে আমাদের ওই নোয়াখালীর, আপনার বৃহত্তর নোয়াখালীর ভিতরেই পড়ছে। তো এই ছেলেটার সাথে আমার ভালো একটা সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, খুবই মধুর একটা সম্পর্ক। হঠাৎ করে আমার এখানকার লোকজনের মাধ্যমে জানতে পারলাম যে এই ছেলেটা নাকি অবস্থা খুব খারাপ এবং ছেলেটা নাকি মানে মারা যাওয়ার মতো অবস্থা, ছেলেটার অবস্থা খুব খারাপ, এরকম একটা খবর পাইলাম। মানে ও নাকি সুইসাইড করতে চায় আর কি। ছেলেটার নাম ছিল মুন্না। তো নোয়াখালীর ছেলে হিসাবে মাঝে মাঝে দেখতো আমাদের ক্যাম্পেই থাকতো। আমাদের ক্যাম্পটা তো বিশাল একটা ক্যাম্প ছিল, অনেক বাঙালি বা বিভিন্ন দেশি লোকেরা কাজ করতো, ক্যাম্পটা অনেক বড়। তো এরকম একটা খবর যখন আমি পাইলাম যে মুন্না এরকম পাগলামি করতেছে, এটা প্রায় আমার কাতারে চলে যাওয়ার 3 বছর পরের কথা আমি বলতেছি। তা আমি তখন ওরা দেখার জন্য ওই ক্যাম্পের এরিয়াতে গেলাম। আমি কিন্তু বিদেশে আসার পরে আর মানে আপনার দেশে থাকতেই তো আমার আর এই আপনার কি বলে সাথীর সাথে কোনো যোগাযোগ হয় নাই, টোটালি ওখান থেকে আমার যোগাযোগ বন্ধ। তো এরপর আমি ক্যাম্পের ওইখানে গেলাম, যাওয়ার পরে এই ছেলেটা খুব কান্না করতেছে খাটের মধ্যে শুয়ে শুয়ে, ওই যে ক্যাম্পিংয়ের যে খাটগুলো হয় না এগুলোর মধ্যে। তো আমি বললাম, ভাই তুমি কান্না কেন করতেছ, কী কারণে কান্না করো, তোমার দুঃখের কথাগুলো আমাকে বলো, আমি শুনি, তোমার ভিতর কী এমন দুঃখ লুকিয়ে আছে। না, ও আমার কাছে কিছু বলতে চায় না, শুধু আমাকে একটা কথাই বলে যে আমার ভালো লাগে না, মানে এগুলোই বলতেছে। পরে ওর ক্যাম্পে থাকা অন্য ছেলেদের মাধ্যমে জানতে পারি বাংলাদেশি একটা মেয়ের সাথে ওর রিলেশন এবং মেয়েটা দেখতে অনেক সুন্দর, ও নাকি দেশে গেছে, মেয়েটার বিয়ে করছে এবং মেয়েটার নামে অনেক কিছু করছে, মানে এগুলো আমি তখন জানতে পারি। তাই আমি বললাম যে, আমি ওরা জিজ্ঞেস করি মেয়ের নাম কি, আমারে বলো। তো বলতে চান। আমি বললাম, দেখো আমি তোমার বড় ভাই, আমি তোমাকে সাহায্য করতে পারবো এবং তুমি হয়তো জীবনে ওই সমস্ত জিনিসের সম্মুখীন হও নাই যা আমরা আমাদের জীবনে ফেস করে আসছি। সো তুমি আমার কাছে বলো এবং তুমি যদি আমাকে বলো এতে তোমার উপকার হবে, ক্ষতি হবে না, আমার কাছে বলো, মেয়ের সম্বন্ধে আমাকে বলো। ওরে খুবভাবে যখন ধরলাম, চাপ দিলাম, দেওয়ার পরে ও তখন আমাকে বলে যে মেয়ের নাম, ওর মেয়ের সাথে সম্পর্ক করতো, মেয়ের বাড়ি হচ্ছে আপনার চিটং শহরেই, মেয়ে চিটং শহরেই থাকে, শহরের মেয়ে, মেয়ের বাবা আর্মি অফিসার এবং মেয়ের মা হচ্ছে কোন ইউনিভার্সিটির শিক্ষিকা, মেয়ের ভাই বোন আছে এবং মেয়ের নাম নাকি রিক্তা। তাই আমি বললাম যে মেয়ে কি হিন্দু, বলে না হিন্দু না, মুসলমানের নাম হচ্ছে রিক্তা, আমি ওরে বিয়েও করছি এবং আমি ওরে বিয়ে করছি, ওরে আমি অনেক টাকা পয়সা দিছি, বাট ও এখন আমার সাথে কথা বলার আমাকে ব্লক করে দিছে। তা আমিও শুনে খুব খারাপ লাগলো, অনেক কষ্ট লাগলো, যে আমি বুঝালাম যে ভাই দেখো আমার লাইফে অনেক ঘটনা ঘটছে, এই সমস্ত বিষয় নিয়ে সিরিয়াসলি কিছু করার দরকার নেই, এগুলো বাদ দিয়ে আমি ওর বুঝে টুঝে চলে আসছি। এর 2 দিন পরে আমাদের যে ক্যান্টিন আছে, যে ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করতাম, ওই ক্যান্টিনে খাইতে খাইতে একটা ছেলে আর কি, মানে ওর বাড়ি আপনার চিটং না নোয়াখালী আমি জানি না, আমাদের ক্যাম্পে চাকরি করে। তো ওরা দুজনে কথা বলতেছে ভাই মেয়ে তো আগুন, আর মেয়েরই দেখে তো পাগল হয়ে যায়, এই সেই। তেন আমি পাশের টেবিলে বলতে পাশের ইয়ে থেকে বলতেছি, কী দেখতেছো,
বলে ভাই মুন্নার গার্লফ্রেন্ডে দেখতেছি, যে মেয়ের লাইগা মুন্না আজকে মরতে বসছে। আমি বললাম ভাই কোন মেয়ে, দেখি তো একটু দেখাও তো আমারে। তখনই তারা কী করলো, আমার সামনে ছবিটা নিয়ে আসছে, আর আমি ছবিটা দেখে দেখতেছি যে এটা আমার স্ত্রী সাথী। আমি দেখে তো অবাক। আমি বললাম এই ছবি কই পাইছো? বলে ভাই এটা তো মুন্নার গার্লফ্রেন্ড। মুন্নার গার্লফ্রেন্ড? বলে হ্যাঁ মুন্নার গার্লফ্রেন্ড। আমি তখন দুনিয়াতে নাই। কি বলো তুমি, এটা মুন্নার গার্লফ্রেন্ড? বলে হ্যাঁ। আমি বলি আর ছবি আছে? বলে হ্যাঁ মুন্নার কাছে অনেক ছবি আছে। আমি ওই খাওয়া অর্ধেক খেলাম, খাইয়ে ওসে দিলাম দৌড়তে। আমি বললাম চলো ক্যাম্পে চলো। মুন্নার কাছে গেলাম, মুন্নার যাই বললাম যে মুন্না তোমার গার্লফ্রেন্ডের কাছে আর কোনো ছবি আছে? বলে হ ভাই আছে। আমার অনেকগুলো ছবি। না ভাবলাম যে প্রথম ছবিটা হয়তো মানুষের সাথে মানুষের চেহারার কিছুটা মিল হতে পারে, এরকম হতে পারে। কিন্তু যখন আমি সেকেন্ড এবং থার্ড ছবিগুলো মানে সম্পূর্ণ ছবিগুলো দেখলাম, তখন আমি মিলিয়ে দেখলাম যে এগুলো সাথীর ছবি। আমি তখন বললাম যে মুন্না তুমি যে মেয়ের সাথে প্রেম করতে, তার নাম কি? বলে রিক্তা। আমি বললাম রিক্তা, এই নাম তো সাথী। পরে আমার বলে না ভাই ওর নাম রিক্তা, ওর নাম সাথী হবে কেন? আমার কিন্তু সাথীর কোনো ছবি বা কোনো কিছু কিন্তু আমার কাছে ছিল, সব ডিলিট করে দিছে। আমি বললাম তুমি বিশ্বাস করো না ওর নাম সাথী? বলে না ভাই ওর নাম রিক্তা। আমি বললাম ভাই, ও বলে ও তখন মানে মুন্না কান্না করে বলতেছে ও বিদেশ যা করছে, ও কিন্তু আমার আগে বিদেশে আসছে, আমার বয়সের ছোট, আমার আগে বিদেশে আসছে। ও প্রায় মানে অনেক বছর ধরে বিদেশ করছে, বিদেশের সব টাকা ওই মেয়েরই দিছে, এবং দেশে গেছে মেয়েরা নাকি বিয়েও করছে কেমনে কোন হুজুরের মাধ্যমে না কিভাবে বিয়ে করছে, এবং এই মেয়ে ওরে পুরো মানে চুষে ফেলছে। আমি তখন মানে এই প্রথম আমি আর কি আজকে প্রায় 3-3.5 বছর পরে আমি তখন এই ইফতি ভাবির আবার কল দিলাম, যে কোনোভাবে ভাবির নাম্বার নিলাম। নাম্বার নিয়ে বলতেছে ভাবি সাথী কেউ আছে। ভাবি তখন আমার বলে সাথী কেউ আছে? ভাই আমি তো জানি না। আপনি জানেন না সাথী কেউ আসতে? বলেন আমি জানি না, সাথীর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, ও কোথায় আছে না আছে আমি কিছু জানি না। পরে আমি চিন্তা করলাম যে সাথীর আমার ধরতেই হবে। আমি তখন এই ছেলেটারে বললাম যে দেখো মেয়েটা তোমার সাথে চিটিং করছে, ওর অরিজিনাল নাম হচ্ছে সাথী, এবং এই শুধু তোমার সাথে সংসার করে না, ও আমার সাথেও সংসার করছে। ও শুধু তোমারই বউ না, ও আমারে বউ। ওই তখন আমারে বলে ভাই কি বলেন? আমি তখন ওরে কিছু প্রমাণ দিলাম, টুকিটাকি কিছু প্রমাণ দিলাম। প্রমাণগুলো দেওয়ার পর ও বিশ্বাস করছে। আমি বলে আমি দেশে যাব, তুমি কি আমার সাথে দেশে যাবা? ওরে আমি ধরবো। ও বলে ভাই তাহলে আমরা দুজনে একসাথে ছুটি কাটান, দেশে যাই ধরি। এই ছেলেটা সহ তখন আমি প্রায় 3.5 বছর পরে কাতার থেকে পুনরায় আবারও দেশে আসি। দেশে আসার পর আমার আব্বা আম্মা বলতেছে বিয়ে কর, সংসার কর। আমি বললাম বিয়ে সংসার সব কিছু পরে, আগে আমার কাজ আমি হাসিল করি। আমি ওরে আমার বাড়িতে নিয়ে গেছি, ও কিন্তু আমার বাড়িতেই ছিল। আমার বাড়িতে থাইকা আমি তখন ইফতি ভাবির কাছে প্রথমে গেলাম, যে বললাম ভাবি সাথীকে আমি বিয়ে করছি, সাথী আমার সাথে চিটিং করে নাই, এই ছেলেটার সাথেও চিটিং করছে, এবং সাথী যে বলছে ওনার হাজব্যান্ডকে উনি ছেড়ে দিয়ে আসছে, তাও আসে নাই। আমি ভাবির সাথে অনেক ঝগড়া ঝাঁটি, অনেক চিল্লাফিল্লা করলাম। মোটামুটি ভাবি আমার কোনো কিছুই বললো না, মানে আমারে কোনো কিছু জানাইলো না। তো ওই সময় ভাবির বাসায় ভাবির আরেকটা চাচাতো বোন হয়ে সম্পর্কে, মানে দুঃসম্পর্কে নাকি জানি না, একটা চাচাতো বোন ভাবির বাসায় থাকতো। ভাবির তখন আরেকটা মেয়ে হয়, 2টা মেয়ে। তো এরকম করে ভাবির সাথে চিল্লিয়ে ঝামেলা হতে একদিন ভাবির ওই চাচাতো বোনটার সাথে বাসার বাইরে আমার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর ওই মেয়েটা আমাকে বলতেছে যে মৃদুল ভাইয়া আপনারা শুধু ইফতির সাথে এরকম করতেছেন, ইফতি ভাবির সাথে মানে ইফতি আপুর সাথে। আসলে ইফতি আপু হচ্ছে বড় নাটের করা। আপনারা ইফতি আপুরে ধরে $5 দেন, তাহলে সব কিছু বাইরে যাব। আমি বললাম মানে উনি তোমার বোন? বলে আমার বোন হলে কী হয়েছে, উনি তো একটা খারাপ মেয়ে। তো আমি আপনার কাছে বলতে আজকে কোনো বাধা নাই। উনি আমার বাসায়, ওনার বাসা আমাকে রাখলে রাখুক, না রাখলে বের করে দেখ, বাট আমি তারপর সত্যটা বলবো। আমি বললাম সত্য? কী সত্য? আমাকে বলতেছে ভাইয়া আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই সাথীরে আপনার পিছনে ইফতি ভাবিয়া লাগাই দিছে। আমি বললাম কেন লাগাইছি? বলে লাগাইছি এই কারণে যে আপনি নাকি সাথী ভাবির সাথে মানে ইফতি ভাবির সাথে এগুলো মানে ইফতি আপুর সাথে এগুলো করতেন। তো উনি নিজেকে সেভ করার জন্য তখন সাথীরা আপনার পিছনে লাগাইছে কৌশলগতভাবে, আর সাথীও কৌশল খাটিয়ে আপনার ভিতরে ঢুকা আপনার সব কিছু নিয়ে আপনার আজকে রাস্তার ফকির বানাই দিছে। এই সব কিছুর জন্য ইফতিয়ে দেয়, সাথী দেয় না। আর একমাত্র ইফতিয়ে বলতে পারে সাথী কোথায় আছে, কোন জায়গায় আছে, এছাড়া অন্য কেউ বলতে পারে না। আমি বললাম তুমি কি কথাগুলো সত্যি বলতেছো? বলে যদি আমি মিথ্যা বলে, আমি যে আপনার অতীত জীবনের ঘটনাগুলো কিভাবে জানলাম? আমি তো এখানে ছিলাম না, আমি তো এই বাসায় ছিলাম না, আপনার সাথে যা হয়েছে সব যে আমি বলছি তাকে মিলিয়ে নাই। আমি বললাম তা তো মিলছে। বলে তাহলে আপনি ইফতি ভাবিরে ধরেন। তো এবার আমি ইফতি ভাবির সাথে কথা বলি, ফোনে কথা বলি, বলে ভাবি সাথীর অ্যাড্রেস আমাকে দেন, নাইলে আমি থ্রেট দিয়ে থাকি ভাইয়ের কাছে বলে দিব এটা সেটা। তো উনি আমাকে আর কোনো দামই দেয় না।
কোনো মূল্যই দেয় না, কোনো কিছু আমাকে বলেই না। তো ওই পর্যায়ে এসে আমি তখন চিন্তা করলাম যে যেভাবেই হোক আমার ওনার কাছ থেকে কথা বের করতে হবে। একটা পর্যায়ে আমি একটু খারাপ স্টেপে নিয়ে নিলাম। খারাপ স্টেপ নিলাম এইভাবে, এই মর্মে আমি একদিন ইফতি ভাবিরে কিডন্যাপ করলাম। ওনার বাসার সামনে থেকে মাইক্রোবাস যোগে কিডন্যাপ করি, এবং কিডন্যাপ করে ওনারা আমি একটা বিল্ডিংয়ে নিয়ে যাই। আমাদের নোয়াখালীর ওখানে আমাদের পরিচিত একটা বিল্ডিং, আমি তখন বিল্ডিংয়ে ওনাকে নিয়ে যাই, এবং নিয়ে যাওয়ার পর ওখানে ওনাকে আটকাই আমি ওনারা বলি যে আপনি হয় আজকে সত্য কথা বলবেন, নাহলে আপনাকে মেরে ফেলবো। আর আমি আপনাকে মেরে ফেলবো এটা আপনার হাজব্যান্ডও জানতে পারবে না, কেউ জানতে পারবে না। আপনি আমার কাছে সত্যি কথা বলেন, নাহলে আমি আপনাকে মেরে ফেলবো। এর মাঝে কিন্তু আমি দুই একটা কথা রাফি ভাইরে বলেও দিছি যে আপনার বউ খারাপ করছে, আপনার বউ আমার সাথে এটা করছে ওইটা করছে। রাফি ভাই আমার কথাগুলো বিশ্বাস করে নাই। আর ইফতি ভাবি ওই সময় রাফি ভাইরে এমনভাবে কাবু করে ফেলছে, রাফি ভাই বাইরের কোনো মানুষের কথা বিশ্বাসই করে না। তার বউ যা বলে তাই সত্য। বাইরের কোনো মানুষ কোনো কথা বললে এই কথাতে উনি বিন্দুমাত্র পরিমাণও তার মনে কোনো বিশ্বাস নাই। ঘরের মধ্যে আটকায় বলতেছি যে আমি আপনাকে শেষ করে ফেলবো। আপনি আমার কাছে সত্যি কথা বলেন যে সাথী কোথায় আছে, সাথীর অ্যাড্রেস বা সাথীর ঠিকানা যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে ছেড়ে দিব, অন্যথা আমি আপনার ক্ষতি করব। এভাবে আমি ভাবিরে এক রাত আটকায় রাখি। পরের দিনে রাফি ভাই তখন গিয়ে আমি সহ আমার পরিবারের মানুষের নামে থানায় মামলা করে দেয় যে আমি ওনার বউকে কিডন্যাপ করছি। তো ওনার বউকে আমি কিডন্যাপ করছি, উনি এভাবে মামলা করে, এবং মামলা করার পর আমি ইফতি ভাবির ওইখানে আটকাই, এবং আটকায়া প্রায় 3 দিন পরে যে বিল্ডিংয়ে আমি ইফতি ভাবিরা আটকাই তার 3 দিন পরে পুলিশ তখন ইফতি ভাবির ওই বিল্ডিং থেকে উদ্ধার করে। তখন পুলিশ একেবারে পিঁপড়ার মতো ছড়াই গেছিল, আমাকে ধরে ভাবিরে বের করার পরে পুলিশ আমাকে জেলে নিয়ে যায়। আমাকে জাস্ট একটা কিডন্যাপিংয়ের মামলায় জেলে দেওয়া হয়। ওই কিডন্যাপিংয়ের মামলায় আমি প্রায় 5 বছর মতো জেল খাটি। একটা মানুষ মার্ডার করলেও এত বছর জেল খাটে না, কিন্তু একটা কিডন্যাপিংয়ের মামলায় আমি 5 বছর জেলে ছিলাম। তো 5 বছর জেল খাটার কারণ হয়েছে আমি যে ভাবিকে কিডন্যাপ করেছি এটা আমার পরিবার জানতে পারছে, এবং জানার পরে পরিবার তো আগ থেকে আমাকে ভালো জানতো না, এবং এরপরে পরিবার সম্পূর্ণভাবে আমার কাছ থেকে দূরে সরে যায়, এবং আমার পরিবার তো আমার কাছ থেকে দূরে সরে যায়। আর এই সুযোগে রাফি ভাই তখন আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে উনি একটা মামলায় আমাকে ঢুকিয়ে আমার নামে মার্ডার মামলা পর্যন্ত দিয়ে দেয়। অজ্ঞাতা অনেকগুলো মামলা উনি আমাকে দেয়, যে মামলায় প্রায় 5 বছর আমি জেল খাটছি। 5 বছর পরে বের হওয়ার পরে আমাদের নোয়াখালীর যে মুন্না ছিল ওই কিন্তু আবারও পুনরায় কাতারে চলে গেছে। আমি মুন্নার সঙ্গে যোগাযোগ করে জানতে পারি আমি থানায় চলে যাওয়ার পরেও মুন্না কিন্তু তার মিশন বন্ধ রাখে নাই। মুন্না কেমনে সাথীর সাথে আবারও দেখা করছে, এবং সাথীর সঙ্গে দেখা করে মুন্না আমাকে যা জানালো, সাথী শুধু আমি, মুন্না, ওর হাজব্যান্ড, আরেকটা লোক, এই 4 জন না, এই 4 জন ব্যতীত সাথী আরও একসঙ্গে আরও 2টা লোকের সম্পর্কের সাথে জড়িত, এবং এরই মাঝে একটা লোক নাকি সচিবালয়ে চাকরি করত। ওই একটা লোক এবং আরেকটা লোক ছিল সেও প্রশাসনিক লেভেলে কাজ করত। এই টোটাল 6টা লোকের সংসারও একসাথে করতো, এবং 6টার মধ্যে কাউরেও ছাড়ে নাই, কারোর সাথে ডিভোর্সও নেই, তালাকও হয় নাই। আমি শোনার পরে বললাম কি বললি, বলে হ্যাঁ, এবং শেষ পর্যন্ত ও আমার সাথে সংসার করতে চাইছিল, কিন্তু আমি ওকে আমার কাছে আর আনি নাই। এখন আমি যতটুকু জানি ও ইউরোপে আছে, ইউরোপের কোনো একটা দেশে আছে, ওইটুকু জানি। সেখানে আরেকটা লোককে বিয়ে করে সে সেখানে চলে গেছে, এখন ওখানে আছে। তখন আমি বললাম যে এগুলো তুই কী বলতেছিস, বলে হ্যাঁ। তো এরপরে আমি যখন বেরোইতে পারি আমার পরিবার আর আমাকে গ্রহণ করে না, আমার পরিবার আমাকে নেয় নেই। আমি জেল থেকে বেরোয়ার পরে পরিবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। তো আমার আব্বা আম্মাকে অনেক বুঝাইছে, অনেক কান্নাকাটি করছে ওদের কাছে যাওয়ার জন্য। আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত, ক্ষমা চেয়েছি। আমার পরিবার আসলে আমাকে আর ক্ষমা করেনি, এবং শেষ পর্যন্ত এখন বর্তমানে আমার যে অবস্থা, আমার আব্বা আম্মা দুজনেই মারা গেছে, আমার ছোট ভাই বোনেরা আছে। তো আমার আব্বা আম্মা মারা যাওয়ার আগে আমার ছোট ভাই বোনেরা কেমনে জায়গায় সম্পত্তি কী করছে না করছে জানি না। তা আমি আমার পরিবারে এখন যেতে পারি না। আমার ছোট ভাইয়েরা আমার সাথে সম্পর্ক ভালো নেই, তারা এইভাবে বলে আব্বা নাকি মরার আগে বলে গেছে আমি যাতে আব্বার ভিটাতে না যাই। তো হয়তো আমি আর আমার আব্বার সম্পত্তি আমি পাই, যদি মামলা মোকদ্দমা করি আব্বুর সম্পত্তি হয়তো আমি পেয়ে যাব, কিন্তু আমি কোনো মামলায় বা হামলায় আমি এসবে যেতে চাই না। আমার জীবনের প্রায় এখন শেষ বয়সে আসছি, মানে মধ্য বয়স পেরিয়ে গেছি। তো এই বয়সে এসে জীবনের আর কোনো চাওয়া নাই। আমি এই মুহূর্তে একটা গার্মেন্টসে কাজ করি, সুপারভাইজার পোস্টে, রাজধানী ঢাকাতেই সুপারভাইজার পোস্টে একটা গার্মেন্টসে চাকরি করি, এবং আমার একটা ইতিমখানা আছে। ইতিমখানা ঠিক আমার না, আমরা প্রায় 12 জনে মিলে ইতিমখানাটা চালাই। ওখানে প্রায় আপনার 17 থেকে 18টা বাচ্চা আছে, এবং বিভিন্ন ট্রাস্টে কাজ করি। এখন মোটামুটি এভাবেই আমি আছি। আপাতত আর পরিবারের কাছেও ফিরে যাই নাই, এভাবেই দিনগুলো কাটাইতেছি। জানি না হঠাৎ করে ইউটিউবের মাধ্যমে আপনার গল্পগুলো পাওয়া, আমার মতো এরকম অনেক গল্পে আপনার মুখে শুনেছি, যার কারণে আমি আমার গল্পটা আপনাকে জানালাম। চাইলে আপনি রেকর্ড করতে পারেন।
আমার ধন সম্পদ অর্থ আভিজাত্য কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমি এতটাই হতভাগা কপাল পরা, আমি আমার বাবা মায়ের কবরেও পর্যন্ত মাটি দিতে পারি না। আজ এত কিছু থেকেও আমি একজন গার্মেন্টস কর্মী। আমার জীবনে যা ঘটে গেছে তা থেকে যদি কেউ শিক্ষা পায় তাহলে হয়তো তাদের জীবনটা পরিবর্তন ঘটবে বা আমার মতো তাদের জীবনটা নষ্ট হবে না, যার কারণে আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সাথে থেকে নোয়াখালীর ভাই মোহাম্মদ মৃদুল হোসেনের জীবনের এই হৃদয় বিদারক তাজ্জব বাস্তব গল্পটা শোনার জন্য। মৃদুল ভাই একজন কাতার প্রবাসী ছিলেন, বহু বছর উনি কাতারও করেছে এবং জেলও খেটেছে। তিনি যা করেছে তার যে একদম অপরাধ নাই তাও না, তিনি অনেক অপরাধ করেছে এবং তার অপরাধগুলোই তার কাছে আবারও পুনরায় ফিরে আসছে, হয়তো অন্য কোনো নামে বা অন্য কোনো রূপে। তো আপনি যা করবেন আপনার জীবনে তা ফিরে আসবে। আপনি কাউকে ঢিল মারলে আপনি ইট মারার মানে ইটের আঘাতের জন্য প্রস্তুত থাকেন। এটা দুনিয়ার নিয়ম, এটা প্রকৃতির নিয়ম, এটা অভিশাপও নয়। তো উনি যা করেছে, ওনার ইফতির সাথে যা করেছে সেটার মানে শাস্তি উনি ওনার জীবনে পেয়েছে এবং এত ভয়ঙ্করভাবে পেয়েছে যা আসলে কল্পনারও বাইরে। তো মৃদুল ভাইয়ের গল্প থেকে যদি কিছু শিখতে পারেন তবে আমার গল্প বলা সার্থক আর আপনার গল্প শোনা সার্থক। প্রিয় বন্ধুরা, মৃদুল ভাইয়ের জন্য আপনার মতো করে 2 কলম লিখে যাবেন। এই লোকটা হয়তো আপনার কমেন্টটা দেখে কিছুটা হলেও মনে শান্তি পাবে। সবাইকে অনুরোধ করব আমার কাশ্মীরের আপেল বাগানের 9 মিনিটের ওই অসাধারণ সুন্দর ব্লগটা দেখবেন এখানে ক্লিক করে, এবং আজকের গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে তাও কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।